অপটিমাইজেশন এটা এক ধরনের বলা যায় এক ধরনের প্রসেস বা প্রসিডিউর যার মাধ্যমে আমরা যে কোনো কিছুর একটা অপটিমাম ফলাফল অর্থাৎ এক ধরনের কোনো চূড়ান্ত কোনো ফলাফল অর্জন করতে পারি অর্থাৎ কোনো আমাদের ডিজায়ার্ড কোনো ফলাফলে আমরা পৌঁছতে পারি। অর্থাৎ এটা এমন এক ধরনের প্রসেস বা অ্যালগোরিদম যে অ্যালগোরিদমটাকে ফলো করে আমরা যে কোনো কিছুর ম্যাক্সিমাম বা মিনিমাম পজিশন আমরা বের করতে পারি। অর্থাৎ কোনো কিছুর যেমন ধরো যে প্রফিট কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের, আমি বললাম যে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত চালনা করলে আমি এই প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারবো, ওই প্রসিডিউরটা ওই পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ কোন জায়গায় কি পরিমাণ ইনভেস্ট করলে, কতটুকু প্রোডাকশন করলে, কতটুকু মার্কেটিংয়ে রেট কত ধরলে আমরা আমাদের ম্যাক্সিমাম প্রফিট অর্জন করতে পারবো, সেই পয়েন্টটা খুঁজে বের করার যে প্রসেস বা অ্যালগোরিদম সেটাই হলো অপটিমাইজেশন। যেমন এভাবে আমরা বলতে পারি যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট, কোনো একটা পাওয়ার প্ল্যান্টকে কিভাবে রান করাইলে আমরা ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারবো অথবা ম্যাক্সিমাম কি বলে ইফিসিয়েন্সি আমরা অর্জন করতে পারবো, সেই পয়েন্টটাকে খুঁজে বের করার যে প্রসিডিউর সেটাই হলো অপটিমাইজেশন। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমার মনে করি একটা আমাদের প্ল্যান্টের ভিতরে আমাদের কিছু স্টিম পাওয়ার প্ল্যান্ট থাকতে পারে, একটা কম্বাইন্ড প্ল্যান্টে আর কি স্টিম থাকতে পারে, আমার এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা বলতেছি, অথবা আমাদের এখানে কি বলে এটাকে ডিজেল বা ডিজেল চালিত আমাদের পাওয়ার প্ল্যান্ট এখানে থাকতে পারে, অথবা আমাদের কোনো একটা গ্রিডের মধ্যে কি বলে এটাকে আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেটা আমাদের বলা হয়, মানে পানি দিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটা থাকতে পারে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকতে পারে। হ্যাঁ, তো এই সবগুলোর একটা মেনটেন্যান্স কস্ট থাকে, সবগুলোর অপারেটিং কস্ট থাকে এবং এগুলো কিছু সীমাবদ্ধ থাকে। সব পাওয়ার প্ল্যান্ট সবসময় চালু করা যায় না, বন্ধ করা যায় না। তো আমাদের কোনো একটা গ্রুপ অফ পাওয়ার প্ল্যান্টগুলো থেকে আমি যদি ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি বের করতে চাই, অথবা আরেকভাবে যদি কল্পনা করি আমি ম্যাক্সিমাম প্রফিট অর্জন করতে চাই, তাহলে কোন সময়ে কোন লোডের অ্যাক্রসে অর্থাৎ পিক টাইম অফ পিক টাইমের মধ্যে কোন সময়ে কোন পাওয়ার প্ল্যান্ট চালু করলে, কোন পাওয়ার প্ল্যান্ট বন্ধ করলে, কোন জেনারেটরে কতটুকু প্রোডাকশনে গেলে, কোন জেনারেটর চালু করলে, কোন জেনারেটর বন্ধ করলে, কোন থেকে কত ভোল্টেজ আমরা গ্রহণ করলে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারবো, অথবা আমি ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি জেনারেট করতে পারবো, সেই পয়েন্টটাকে সলিউশনটাকে খুঁজে বের করার যে প্রসিডিউর বা অ্যালগোরিদম সেটাকেই আমরা এখানে বলতেছি অপটিমাইজেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হোয়াই অপটিমাইজেশন নিডেড ইন অপারেশন। যে কোনো একটা অপারেশনের ক্ষেত্রে অপটিমাইজেশনটা আমাদের কেন প্রয়োজন হয়? আমরা বুঝলাম যে অপটিমাইজেশন বিষয়টা কি, এটা একটা অ্যালগোরিদম। আমরা সহজ ভাষায় যদি বলি এটা একটা অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদম ফলো করে বা এই প্রসিডিউর ফলো করে আমরা কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম সলিউশন বা মিনিমাম সলিউশনকে আমরা বের করতে পারি। আমার যেমন সিস্টেম লস, আমি সিস্টেম লস কমাইতে চাই, তাহলে কিভাবে অপারেট করলে সিস্টেম লস কমবে, কোন থেকে কতটুকু পাওয়ার নিলে সিস্টেম লস কমবে, এই যে একটা পয়েন্ট, যে পয়েন্টে সবচেয়ে কম সিস্টেম লস, সেইটাকে ফাইন্ড আউট করার জন্যে আমাদের যে প্রসেস বা অ্যালগরিদম ফলো করি সেই টেকনিকটার নামই হলো অপটিমাইজেশন। ক্লিয়ার? হ্যাঁ, এখন তাহলে আমরা দেখি যে হোয়াই অপটিমাইজেশন নিডেড ইন অপারেশন। বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে আমাদের অপটিমাইজেশন কেন প্রয়োজন হতে পারে। অপটিমাইজেশন আমরা বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে পারি। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, অথবা যে কোনো একটা কোম্পানি ওনার হিসেবে বিভিন্ন কোম্পানির লাভ লস হিসাব করতেও আমরা অপটিমাইজেশন ব্যবহার করতে পারি। এটার একটা মাল্টি ডাইমেনশনাল ব্যবহার আছে। ঠিক আছে, এটা একটা জাস্ট প্রসেস বা অ্যালগোরিদম, এটা বিভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও অ্যাপ্লাই করতেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও অ্যাপ্লাই করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রসিডিউরে এটাকে অ্যাপ্লাই করতেছে। তো এই অ্যালগোরিদম বা এই প্রসেসটা আমরা বেশ কিছু কারণে ব্যবহার করে থাকি। এর মধ্যে এক নাম্বার হলো কোন একটা ফ্যাক্টরি ওনার বা ফ্যাক্টরির মালিক
সে তার ফ্যাক্টরিতে মানে সবচেয়ে লোয়ার কস্টের ফ্যাক্টরিটা অপারেট করানোর জন্য এই অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার করতে পারে। ঠিক আছে, যেমন আমি আমার ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাকশন করলে সবচেয়ে কস্ট কম হবে, লোয়ার কস্ট হবে, সেটা ফাইন্ড আউট করার জন্য আমি এই অ্যালগরিদম ব্যবহার করতে পারি। এরপরে যেমন ধরো কোনো একটা কন্ট্রোল ডিজাইনার, সে এই টেকনিকটা কিভাবে ব্যবহার করবে, সে রিডিউসড এনার্জি অর্থাৎ তার ডিজাইনের এনার্জি যেন সবচেয়ে কম লাগে, ঠিক আছে, সেইটাকে সে ফাইন্ড আউট করার জন্য কিভাবে সে এটাকে ডিজাইন করলে সবচেয়ে লো রেটের আমাদের এখানে এনার্জি লস হবে, এনার্জি ব্যয় হবে, সেই পয়েন্টটাকে সে বের করার জন্য সে অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার করতে পারে। অথবা কোনো একটা ভ্রমণকারী বা ট্রাভেলার যে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, কোনো একটা জায়গা থেকে কোনো একটা যাওয়ার সময় যদি একাধিক পথ থাকে, তাহলে কোন পথে ট্রাভেল করলে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে, সেইটা বের করার জন্য এই অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার হতে পারে। একজন বিজনেস প্রপারাইটার, ঠিক আছে, যে মোটামুটি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালায়, সে সেখান থেকে কিভাবে অপারেট করলে সেই প্রতিষ্ঠান থেকে প্রফিট ম্যাক্সিমাম করতে পারবে অর্থাৎ প্রফিট ইনক্রিজ করতে পারবে, সেটাও সে অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার করে বের করতে পারে। এখন একজন ইঞ্জিনিয়ার যে মেশিন ডিজাইন করছে, সে সেই মেশিনের বেটার এফিসিয়েন্সি কিভাবে পাবে, সেইটাকে বিভিন্ন প্যারামিটারের সাপেক্ষে সে অ্যালগরিদম অ্যাপ্লাই করে, সেই বিভিন্ন প্যারামিটারের সাপেক্ষে সে এই প্রসেসটা ফলো করে, এই অ্যালগরিদম ফলো করে সে তার এই বেটার এফিসিয়েন্সি কোন পয়েন্টে গেলে সে পাবে, সেটাকে সে অপটিমাইজেশনের মাধ্যমে বের করে ফেলতে পারে। এরকম ভাবে ধরি আমাদের এখানে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এনি ট্রেড অফসের ক্ষেত্রে হায়ার কোয়ালিটি লোয়ার প্রাইস, যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কোয়ালিটি ম্যাক্সিমাইজ করব অথবা প্রাইস মিনিমাইজ করব, এই ধরনের ক্ষেত্রে আমরা এই অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব সিনারিওস অফ অপটিমাইজেশন ইন রিয়েল লাইফ। বাস্তব জীবনে আমরা কি কি ক্ষেত্রে আমাদের এই অপটিমাইজেশন ব্যবহার করতে পারি, এবং এই অপটিমাইজেশন যে ব্যবহার করব, এইটাতে দ্বারা আমরা মোটামুটি যে প্রবলেম সলভ করব, সেটা কি টাইপের প্রবলেম সলভিং, সেটা কি ম্যাক্সিমাইজেশন প্রবলেম নাকি মিনিমাইজেশন প্রবলেম, সেটা আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝলাম অপটিমাইজেশন দ্বারা মূলত এটা সাধারণত দুই ধরনের প্রবলেম সলভ করা হয়, ম্যাক্সিমাইজেশন করা হয়, মিনিমাইজেশন করা হয়। যেমন ধরো প্রফিট ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন। ঠিক আছে, ম্যাক্সিমাইজেশন অ্যাপ্লাই করলে কি কোনো একটা জায়গায় প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারি অথবা কস্ট মিনিমাইজেশন করতে পারি। এই ধরনের ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ দুইটা মোডে আমরা এই অপটিমাইজেশন করে থাকি। তো আমরা আমাদের এখানে বেশ কিছু প্রবলেম দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল, এগুলো দেখে আমরা বলার চেষ্টা করব যে এই প্রবলেমটা ম্যাক্সিমাইজ প্রবলেম নাকি মিনিমাইজ প্রবলেম, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন প্রবলেম নাকি মিনিমাইজেশন প্রবলেম, এইটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা আমাদের প্রথম উদাহরণটা দেখি। এখানে বলা আছে দেয়ার আর 320 yards of fencing available to enclose a rectangular field। অর্থাৎ এখানে আমাদের বলা আছে কোন একটা রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তকার কোন একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে 320টা গজ, ঠিক আছে, 320 গজ ফেন্সিং আমাদের দেওয়া আছে, অর্থাৎ বেড়া দেওয়া আছে, আমাদের রাখা আছে ওই মাঠের মধ্যে 320 গজের বেড়া আমার রাখা আছে। ঠিক আছে, অ্যাভেলেবল আছে আমাদের এই মাঠে চারপাশে ঘেরাও করার মতো এইটুকু পরিমাণ ফেন্সিং আমার অর্থাৎ বেড়া অ্যাভেলেবল আছে। তাহলে হাউ শুড দিস ফেন্সিং বি ইউজড, তাহলে এই ফেন্সিং আমাদের কিভাবে ব্যবহার করা উচিত, সো দ্যাট যাতে দি এনক্লোজড এরিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, এই ঘেরাও করা এরিয়াটা সবচেয়ে বড় হয়। মোট কথা হলো আমাদের এই সম্পূর্ণ ফেন্সিংটা কিভাবে ব্যবহার করলে আমাদের এই বেশি জায়গা দিয়ে আমরা বেড়াটা দিতে পারবো, ঠিক আছে, অর্থাৎ বেশি জায়গা ঘেরাও করতে পারবো। তাহলে এখানে আমাদের মূল টার্গেট কি, বেশি জায়গা ঘেরাও করা, আর এটা হলো আমাদের অবজেক্টিভ। তাহলে আমাদের মেইন অবজেক্টিভ হলো বেশি জায়গা ঘেরাও করা, যত জায়গা আমরা ঘেরাও করতে পারি, অর্থাৎ এটা হলো আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে অপটিমাইজেশন এমন ভাবে করতে হবে যেন আমরা বেশি জায়গা ঘেরাও করতে পারি, সুতরাং এটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আচ্ছা, এরপরটা দেখি, এ সিটি
recreation department plans to build a rectangular playground having an area of 3600 আর কি স্কোয়ার মিটার্স। অর্থাৎ কোন একটা সিটি রিক্রিয়েশন ডিপার্টমেন্ট একটা পরিকল্পনা করলো যে একটা আয়তকার প্লেগ্রাউন্ড বানাবে, অর্থাৎ খেলার মাঠ বানাবে, যেখানে টোটাল এরিয়া হলো 3600 স্কোয়ার মিটার, 3600 বর্গ মিটার, অ্যান্ড সারাউন্ডেড ইট বাই এ ফেন্স, এবং এটাকে বেড়া দিয়ে ঘিরে দিল, অর্থাৎ চারপাশে বেড়া দিয়ে ঘিরে দিল। হাউ ক্যান দিস বি ডান ইউজিং দি লিস্ট অ্যামাউন্ট অফ ফেন্সিং? এই বেড়া দিয়ে ঘিরে দেওয়া সবচেয়ে কম বেড়া দিয়ে কিভাবে আমরা ঘিরতে পারবো? অর্থাৎ 3600 স্কোয়ার মিটার আমরা ঘিরবো, কিন্তু সবচেয়ে কম পরিমাণ বেড়া দিয়ে। তাহলে এটা আমার খুঁজে বের করতে হবে। তাহলে হাউ ক্যান দিস বি ডান ইউজিং দি লিস্ট অ্যামাউন্ট অফ ফেন্সিং? অর্থাৎ আমাদের ফেন্সিংটা মিনিমাইজ করতে হবে। এখানে মূল টার্গেট কি? আমাদের তো সব কিছু ফিক্সড, মাঠের দৈর্ঘ্য ফিক্সড, ঠিক আছে, আমাদের সব কিছুই ফিক্সড, শুধুমাত্র ফেন্সিংটা কমাইতে হবে, অর্থাৎ বেড়ার পরিমাণটা কমাইতে হবে, এমনভাবে বেড়াগুলো বাঁধতে হবে যেন সবচেয়ে কম পরিমাণ বেড়া লাগে। তাহলে এখানে আমাদের টার্গেট কি? বেড়া কমানো, অর্থাৎ বেড়াকে মিনিমাইজ করা, অর্থাৎ ফেন্সিং মিনিমাইজ করা। সুতরাং এটা হলো আমাদের মিনিমাইজেশন প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা, আমাদের মূল অবজেক্টিভটা বুঝতে হবে, যে কোনো একটা প্রবলেমের উদ্দেশ্যটা কি আমার, এটা যদি বুঝি তাহলে আমরা বুঝবো এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম নাকি মিনিমাইজেশন প্রবলেম। এই অবজেক্টিভ বোঝাটাই হলো আমাদের এখানে মূল কাজ। আচ্ছা, এখন আমাদের পরে এক্সাম্পল যাই। গিভেন এ লিস্ট অফ সিটিজ, মনে করি অনেকগুলো সিটির লিস্ট দেওয়া আছে, অনেকগুলো শহর, যেমন ঢাকা, জামালপুর, বগুড়া, এরকম অসংখ্য ধরো শহরের লিস্ট দেওয়া আছে, তাই না? অ্যান্ড দ্য ডিস্টেন্সেস বিটুইন ইচ পেয়ার অফ সিটিজ, এবং এক শহর থেকে আরেক শহরে যাইতে কতটুকু ডিস্টেন্স, অর্থাৎ কতটুকু দূরত্ব, এইটার আমার ধরো আমাদের একটা লিস্টই আছে, ঠিক আছে, আমাদের একটা আছে, ঢাকা থেকে জামালপুর এই যাইতে কতটুকু খরচ সময় লাগে, তো ডিস্টেন্স কতটুকু, কয় কিলোমিটার, এগুলো আমাদের জানা আছে, তাই না? তাহলে হোয়াট ইজ দ্য শর্টেস্ট পসিবল রাউট, সবচেয়ে শর্টকাট পসিবল পথ, অর্থাৎ সবচেয়ে কম পসিবল পথ, দ্যাট ভিজিটস ইচ সিটি এক্স্যাক্টলি ওয়ান্স অ্যান্ড রিটার্নস টু দ্য অরিজিন সিটি। অর্থাৎ তুমি ধরো জামালপুর থেকে যাত্রা শুরু করলা, জামালপুরের বাংলাদেশের প্রত্যেকটা জেলা ঘুরে আসবা, একটা জেলা থেকে আরেকটা জেলা দূরত্ব কত তুমি জানো, তাহলে সবচেয়ে শর্টেস্ট পাথ ভ্রমণ করবা, সবচেয়ে কম ভ্রমণ করে প্রত্যেকটা সিটিতে তুমি কমপক্ষে একবার গিয়ে আবার তুমি রিটার্ন করে আসবা তোমার জামালপুরে, এই পাথটা তোমার খুঁজে বের করতে হবে। অর্থাৎ জামালপুর থেকে শুরু করবা, তুমি যাত্রা শুরু করবা, ধরো জামালপুরের পাশের জেলা টাঙ্গাইল, তারপরে পাশের জেলা ধরো ময়মনসিংহ, এইভাবে তুমি যাত্রা শুরু করলা, এইভাবে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা ঘুরে তুমি আবার জামালপুরে ব্যাক করবা, কিন্তু তুমি যেই যে ট্রাভেল করলা তোমার ডিস্টেন্সটা হবে সবচেয়ে কম। ধরো তুমি গাড়িতে যাত্রা শুরু করলা, তোমার গাড়ির তেল যেন বাঁচে, অর্থাৎ তোমার ডিস্টেন্স হবে সবচেয়ে কম। এই শর্টেস্ট পসিবল পাথটা তুমি খুঁজে বের করবা, এবং শর্ত হলো প্রত্যেকটা শহরে কমপক্ষে একবার তোমার যাইতেই হবে, ঠিক আছে? তাহলে এই সিস্টেমটা কি? তুমি একাধিকবার যাইতে পারো, কিন্তু কমপক্ষে একবার যাইতে হবে। তাহলে এইটা তুমি যে খুঁজে বের করবা, এই অপটিমাইজেশন এই অ্যালগরিদম ইউজ করে এইটা তুমি খুঁজে বের করতে পারো, ঠিক আছে? এই অ্যালগরিদম ব্যবহার করে তুমি এটাকে খুঁজে বের করতে পারো। তাহলে দেখো শর্টেস্ট পাথ, আমাদের অবজেক্টিভ কি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? উদ্দেশ্য পাথ শর্ট করা, সুতরাং এটা মিনিমাইজেশন প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি। এরপরে ধরো গিভেন এ সেট অফ আইটেমস, মনে করো একটা সেট অফ আইটেম, আচ্ছা এটা এইভাবে না বোঝায়, আমি অন্যভাবে বোঝাই। যেমন ধরো তুমি একটা চোর, তুমি একটা শপিং মলে ঢুকছো, ঠিক আছে, রাতের বেলা শপিং মলে ঢুকছো, তোমার কাছে একটা ব্যাগ আছে, ওই ব্যাগ ছাড়া ক্যারি করার মতো আর কোনো কিছু নাই। আর ওই ব্যাগটার একটা লিমিট আছে, সেই লিমিট কি? নির্দিষ্ট পরিমাণ ভার তুমি ক্যারি করতে পারবা, এর চেয়ে বেশি যদি ভর হয় তাহলে ব্যাগটা ছিঁড়ে পড়ে যাবে, তুমি আর ক্যারি করতে পারবে না। এখন ওই শপিং মলে বিভিন্ন ধরনের আইটেম আছে, ঠিক আছে, অর্থাৎ গিভেন এ সেট অফ আইটেম, বিভিন্ন আইটেমের সেট আছে, ইচ উইথ এ ওয়েট অ্যান্ড এ ভ্যালু, প্রত্যেকটারই ওজন আছে এবং মূল্য দেওয়া আছে, প্রত্যেকটা আইটেমের ওজন দেওয়া আছে এবং মূল্য দেওয়া আছে, ঠিক আছে। ডিটারমাইন দ্য নাম্বার অফ ইচ আইটেম
to include in a collection so that the total weight is less than or equal to a given limit and the total value is as large as possible. এখন তোমার কাছে যে ব্যাগটা আছে ওই ব্যাগটাতে তোমার এমনভাবে এই শপিং মল থেকে জিনিসগুলো তুলতে হবে যাতে করে ওই ব্যাগের মধ্যে পুরাটা ভরে যায়, সম্পূর্ণ ব্যাগটা তোমার ভরতে হবে, এটা হলো ফার্স্ট টার্গেট। এবং ওই ব্যাগটা ভরার ফলে তোমার ব্যাগ যেন না ছিঁড়ে, অর্থাৎ লিমিটের মধ্যে ভরতে হবে। তুমি চাইলেই তুমি ভারী জিনিস দিয়ে তোমার ব্যাগ ভরতে পারবে না, ঠিক আছে? এবং এই যে তুমি জিনিসগুলো নিচ্ছ সবচেয়ে যেন দামি থাকে জিনিসগুলো, অর্থাৎ তুমি যে জিনিসটা নিতেছ এই জিনিসে যেন তোমার প্রফিট সবচেয়ে ম্যাক্সিমাম হয়, অর্থাৎ সবচেয়ে দামি জিনিসগুলো যেন তুমি নিতে পারো। মনে করো শপিং মলে স্বর্ণের দোকান থাকতে পারে, ঠিক আছে? তারপরে বিভিন্ন সবজি থাকতে পারে, কাঁচা বাজার থাকতে পারে, মাছ মাংস থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন আইটেম থাকতে পারে। এখন তুমি যদি চাও, কি চাবা যে অল্প জায়গার মধ্যে যেন বেশি টাকা আসে, কিন্তু এই কথা বললে তুমি পুরা ব্যাগটা স্বর্ণতে তো ভরতে পারবে না। কেন পারবে না? কারণ স্বর্ণের ওজন আছে, তুমি যদি পুরা ব্যাগ স্বর্ণতে ভরো তাহলে তোমার ব্যাগ ছিঁড়ে পড়ে যাবে, তোমার লিমিট ক্রস করবে। সুতরাং কিছু অংশ তুমি স্বর্ণ ভরতে পারো, কিছু অংশ হীরা ভরতে পারো, আবার কিছু অংশ এমন পাতলা জিনিস ভরতে হবে যে পাতলা জিনিসের দাম আছে কিন্তু মূলত ওজন নাই, কারণ তোমার পুরা ব্যাগটা ভরতে হবে। এবং শর্ত হলো ব্যাগ ছিঁড়া পরা যাবে না, এবং শর্ত হলো সবচেয়ে দামি জিনিস ভরতে হবে। তাহলে এই সমস্ত শর্তগুলো মিলে এই অপটিমাম সলিউশনটা কি, কোনটা কতটুকু নিলে তোমার এই উদ্দেশ্য পূরণ হবে, ঠিক আছে? এই জিনিসটাও তুমি এই অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার করে বের করতে পারো। আচ্ছা, তোমার এখানে উদ্দেশ্যটাকে বলো তো দেখি। তোমার এখানে উদ্দেশ্য হলো, শর্তগুলো কিন্তু উদ্দেশ্য না, যেমন ওয়েট, ব্যাগ ছিঁড়ে পড়ে যাইতে পারবে না, এগুলো হলো তোমার সীমাবদ্ধতা, লিমিটেশন, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা, অর্থাৎ তোমার উদ্দেশ্য হলো তোমার সবচেয়ে দামি জিনিস তোলা, এটা হলো তোমার উদ্দেশ্য। তোমার ভ্যালু অর্থাৎ প্রাইসকে তোমার বেশি রাখতে হবে, এটা তোমার উদ্দেশ্য। কিন্তু এর মধ্যে শর্ত আছে, কিছু শর্ত হইলো যে নির্দিষ্ট ওজনের বেশি যাইতে পারবে না, এটা হলো তোমার শর্ত, এটাকে বলে সীমাবদ্ধতা, কনস্ট্রেইন, ঠিক আছে? তোমার লিমিটেশন এটা। তোমার টার্গেট কি, তোমার ফোকাসটা কি, অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হলো তোমার ভ্যালুকে ম্যাক্সিমাইজ করা। সুতরাং এই প্রবলেমটা হলো একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ঠিক আছে? এখন আমরা যদি মনে করি যে ওয়েট হিসাব করে যে আমাদের বেশি ওজন তো নিতে পারবো না, কম ওজন নিতে হবে, তাহলে আমার একটা মিনিমাইজেশন প্রবলেম না। এখানে ওজনটা কিন্তু তোমার উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য কি, প্রফিট ম্যাক্সিমাইজ করা, আর ওজন হলো তোমার শর্ত। এই জন্য এই জিনিসটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এই প্রবলেমগুলোতে কি কি বলা আছে, তাহলে এটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আচ্ছা, এরপরে দেখি অ্যালোকেট প্রোডাকশন অফ এ প্রোডাক্ট, ঠিক আছে? কোন একটা টু ডিফারেন্ট মেশিন, মনে করো তোমার একটা কোম্পানিতে অনেক ধরনের মেশিন আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা মেশিন আলাদা ক্যাপাসিটি এবং প্রত্যেকটার আলাদা আলাদা স্টার্ট আপ কস্ট। অমুক মেশিনের স্টার্ট আপ কস্ট বেশি, অমুক মেশিনের স্টার্ট আপ কস্ট কম, অর্থাৎ শুরুতে কস্টটা কম, ঠিক আছে? এবং প্রত্যেকটা আলাদা আলাদা অপারেটিং কস্ট আছে। অপারেটিং কস্ট, স্টার্ট আপ কস্ট কি, চালু করার সময় যে কস্টটা হয় সেটা হলো স্টার্ট আপ কস্ট। আর অপারেটিং কস্টটা কি, চালু থাকা অবস্থায় যে কস্টটা হয়, রানিং কস্ট যেটাকে বলি, সেটা হলো আমাদের চালু করার আগের কস্ট হলো স্টার্ট আপ কস্ট, আর রানিং থাকা অবস্থায় যে কস্টটা সেটা হলো আমাদের অপারেটিং কস্ট। ধরো আমাদের যে কোনো একটা প্রোডাক্ট তৈরিতে একাধিক মেশিন আছে, একই প্রোডাক্ট একাধিক মেশিনের মাধ্যমে তুমি করতে পারো, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, আলাদা স্টার্ট আপ কস্ট আছে এবং অপারেটিং কস্ট আছে, ঠিক আছে? এখন তুমি যদি সবচেয়ে কম খরচে ওই প্রোডাক্টটা দিতে চাও, অর্থাৎ টু মিট প্রোডাকশন টার্গেট এট মিনিমাম কস্ট, সবচেয়ে কম খরচে তুমি যদি প্রোডাকশন দিতে চাও, তাহলে কোন মেশিনে কতটুকু প্রোডাকশন করবা? একাধিক মেশিনের মধ্যে তুমি প্রোডাকশন ভাগ করে দিলা, এই এক নাম্বার মেশিনে এতটুকু প্রোডাকশন করবো, দুই নাম্বার মেশিনে এতটুকু প্রোডাকশন করবো, তিন নাম্বার মেশিনে এতটুকু প্রোডাকশন করবো। কোন মেশিনে কতটুকু প্রোডাকশন হইলে তোমার মিনিমাম প্রোডাকশন কস্ট আসবে, এইটাকে খুঁজে বের করার যে প্রসেস, এইটাই এখানে করতে বলছে, এই অ্যালগরিদমের সলিউশন করতে বলছে। যেহেতু তোমার টার্গেট কি, টার্গেট হলো প্রোডাক্ট কস্ট মিনিমাইজ করা, সুতরাং এটা মিনিমাইজেশন প্রবলেম, ঠিক আছে? অবজেক্টিভটা খুঁজে বের করবা, তাহলে প্রবলেমের ক্যাটাগরি ধরতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি ডিসাইড হুইচ অফ সেভারাল প্রসেসেস with different speed, cost, etc. should be used to make a desired quantity of production in a certain amount of time at minimum cost. আচ্ছা, এখানে আমাদের কি বলা আছে, ঠিক আছে? মনে করো কোন একটা প্রোডাক্ট,
তৈরি করার একাধিক প্রসেস আছে। যেমন ধরো কাপড়, তুমি তাঁত দিয়ে বুনতে পারো, তুমি অটোমেটিক মেশিনে বুনতে পারো, তুমি হাতে সেলাই করে বুনতে পারো, অর্থাৎ যে কোনো একটা প্রসেস, একটা প্রোডাক্ট তৈরি করার একাধিক প্রসেস আছে। ঠিক আছে, মনে করো আছে। ঠিক আছে, এখন কোন প্রসেসে, এই এক একটা প্রসেসের আলাদা স্পিড আছে, কস্ট আছে। ঠিক আছে, এখন ধরো হাত দিয়ে বুনতে খরচ কম কিন্তু টাইম লাগবে বেশি। আবার মনে করো মেশিনের স্পিড বেশি থাকে কিন্তু মনে করো কস্ট বেড়ে যায়। ঠিক আছে, এরকম এক একটা সমস্যা আছে। তাহলে তুমি কোন প্রসেসে ফলো করলে, কিভাবে কোনটার মধ্যে কোন প্রসেসে কতটুকু প্রোডাকশন করলে, কিভাবে প্রোডাকশন করলে তুমি নির্দিষ্ট সময়ে সবচেয়ে কম খরচে সেই প্রোডাকশনটা করতে পারো। তোমার বলছে বায়ার 5 দিনের মধ্যে কাপড় ডেলিভারি করতে হবে, কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণ কাপড় তুমি 5 দিনের মধ্যে তুমি ডেলিভারি করতে হবে। কিন্তু তোমার শর্ত হলো মিনিমাম কস্ট, মানে তোমার টার্গেট হলো মিনিমাম কস্টে সেই 5 দিনের মধ্যে কাপড় ডেলিভারি করবা। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে ডেলিভারি করবা? তোমার টার্গেট কি? টার্গেট হলো কস্ট মিনিমাইজ করা। আর তোমার শর্ত কি? শর্ত হলো নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, এটা হলো তোমার শর্ত। ঠিক আছে, আর তোমার অপশন আছে একাধিক অপশন। ঠিক আছে, অর্থাৎ ইনপুট হলো একাধিক অপশন। ঠিক আছে, তাহলে তোমার টার্গেট কোথায়? কস্ট মিনিমাইজ করা। তাহলে এটা একটা মিনিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মোটামুটি যে কোন একটা অপটিমাইজেশন প্রবলেম, এটা কি টাইপের, এটা কি ম্যাক্সিমাইজেশন প্রবলেম নাকি মিনিমাইজেশন প্রবলেম, এটাকে আমরা সহজে এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের টোটাল অবজেক্টিভকে আইডেন্টিফাই করে। অর্থাৎ অবজেক্টিভ মানে হলো আমরা যখন ম্যাথমেটিক্সে প্রকাশ করব, এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন অনুযায়ী আমরা এটাকে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের ম্যাক্সিমাইজেশন নাকি মিনিমাইজেশন প্রবলেম। আচ্ছা, এখন আমরা বেসিক কিছু টার্মিনোলজিস সম্পর্কে আলোচনা করব, যেগুলোর কিছুটা আমরা হয়তো পরে আলোচনা করব, এখানে আমরা জাস্ট পরিচিত হই। এই টার্মিনোলজি বা এই বিষয়গুলো আমাদের অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের বুঝতে হয়। অর্থাৎ এই অপটিমাইজেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের ধারণা থাকতে হয়। আমাদের সামনে আসবে কিছু কিছু বিষয়, আমরা যখন বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করব তখন আমরা দেখব। তো এগুলো সম্পর্কে আমাদের জাস্ট পরিচিতির জন্য আমরা এই টার্মিনোলজিগুলো একটু দেখি। 1 নাম্বার টার্মিনোলজি, অবজেক্টিভ অফ দি প্রবলেম। অর্থাৎ যে কোনো প্রবলেম যেটাকে তোমরা সলিউশন করবা তার একটা অবজেক্টিভ থাকবে। এর আগের অধ্যায়ে আমরা কিছুক্ষণ আগে আমরা কথা বললাম, সেটা হলো যে কোনো প্রবলেমের অবজেক্টিভ কি সেটা দেখে আমাদের প্রবলেমটা বুঝতে হয়, এটা ম্যাক্সিমাইজ প্রবলেম নাকি মিনিমাইজ প্রবলেম। ঠিক আছে, আলোচনা করলাম। তো এখানেও এই অবজেক্টিভটা আমাদের বুঝতে হবে, বুঝে আমাদেরকে এটা নির্ণয় করতে হবে যে এই প্রবলেমটা ম্যাক্সিমাইজ প্রবলেম নাকি মিনিমাইজ প্রবলেম। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট কাজ। অবজেক্টিভ বুঝে, উদ্দেশ্য বুঝে আমাদের ম্যাক্সিমাইজ নাকি মিনিমাইজ প্রবলেম আইডেন্টিফাই করা। এরপরে আমাদের এই অবজেক্টিভ থেকে আরেকটা জিনিস বুঝতে হয়, সেটা হলো এই যে আমাদের যে অবজেক্টিভটা, যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমাদের তো ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে নাকি? কারণ এটা তো একটা অ্যালগরিদম, এটা তো কোনো সাহিত্য না, এটাকে আমাদের গাণিতিকভাবে রিপ্রেজেন্ট করতে হবে। যে কোনো প্রবলেমটারই আমার গাণিতিক রিপ্রেজেন্টেশন লাগবে। আর গাণিতিকভাবে রিপ্রেজেন্টেশন যখন করব, তখন এই গাণিতিক রিপ্রেজেন্টেশন থেকে আমার একটা ধারণা নিতে হবে, অবজেক্টিভ থেকে ধারণা নিতে হবে যে এই প্রবলেমটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হলো যেগুলো জাস্ট সিম্পল, ইনপুট দিতেছে আউটপুট পাইতেছে, যে পরিমাণ ইনপুট দিব ওই পরিমাণ আউটপুট পাবো। ইনপুট এবং আউটপুটের একটা সমানুপাতিক সম্পর্ক থাকে। ঠিক আছে, যতটুকু, যেমন ধান ভাঙার মেশিন, যতটুকু ধান দেও ততটুকু চাল বের হয়। ধান বাড়াবা চাল বেশি বাড়াবে, ধান কমাবো চাল কম বাড়াবে। তাহলে কি এটা তো সরল সম্পর্ক? ধান বেশি দিতেছে চাল বেশি বাড়াইতেছে, ধান কম দিতেছে চাল কম বাড়াইতেছে। তাই এই প্রবলেমটা কি? লিনিয়ার প্রবলেম। আবার মনে করো এমন কিছু যন্ত্র আছে যেগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করতে পারে, ওয়েদারের উপর নির্ভর করতে পারে আউটপুটটা। ঠিক আছে, মানে অসংখ্য ফ্যাক্টরের উপর নির্ভর করে। তুমি ইনপুট যা দিতেছ, তুমি প্রত্যাশা করতে পারবে না যে তুমি সেই অনুযায়ী আউটপুট পাবা। আউটপুটটা নির্ভর করতেছে অনেক ফ্যাক্টরের উপরে। যেমন ধর একটা কোম্পানিতে এটা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা বড় কোম্পানি মানে কি, একটা প্রোডাকশন অনেক কিছুর উপর নির্ভর করতে পারে। ঠিক আছে, কর্মচারী অসুস্থ হয়ে যেতে পারে, ধর্মঘট লাগতে পারে, সুতরাং হাজার হাজার ফ্যাক্টর আছে। তো এই ধরনের প্রবলেমগুলো এত সিম্পল না। তাই এই সমস্ত প্রবলেমগুলো কি? নন লিনিয়ার। তাহলে তোমাকে বুঝতে হবে অবজেক্টিভ দেখে যেটা লিনিয়ার নাকি নন লিনিয়ার। আচ্ছা, এরপরে টার্মিনোলজি আছে নাম্বার অফ ভ্যারিয়েবলস। আচ্ছা, এটা কি জিনিস? ভ্যারিয়েবলস
এটা মূলত হলো আমাদের বলতে পারি আমাদের যে অবজেক্টিভটা আছে সেই অবজেক্টিভটা আমাদের অ্যাচিভ করার জন্যে আমাদের ভ্যারিয়েবল কি কি অর্থাৎ কি কি এলিমেন্টের উপর এই অবজেক্টিভ ফাংশনটা ডিপেন্ড করতে হবে অবজেক্টিভটা ডিপেন্ড করতেছে কি কি প্যারামিটারের উপর এই অবজেক্টিভটা ডিপেন্ড করতেছে সহজ একটা উদাহরণ দিই ধরো চা বানানো ঠিক আছে এটা কি হিসেবে ডিপেন্ড করতেছে চায়ের পাতি আছে দুধ আছে চিনি আছে তো বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে তো এগুলো হলো এগুলো তার ভ্যারিয়েবল এরকম ভাবে আমরা যখন ম্যাথমেটিক্স আকারে প্রকাশ করব ওই ফাংশনটা আমাদের কিছু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে একাধিক ভ্যারিয়েবল থাকতে পারে একটাও থাকতে পারে এক্স এক্স ওয়াই জেড এরকম একাধিক ভ্যারিয়েবল থাকতে পারে যেগুলোর উপর প্রবলেমগুলো ডিপেন্ড করে ঠিক আছে অর্থাৎ সলিউশনটা যেগুলোর উপর ডিপেন্ড করবে তো এইরকম নাম্বার অফ ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে এটা সিঙ্গেল হতে পারে মাল্টিপল হতে পারে তো ডিসিশন ভ্যারিয়েবল এই যে আমাদের ভ্যারিয়েবলটা ইউজ করছি ঠিক আছে এই ভ্যারিয়েবলটা আমাদের কন্টিনিউয়াস হতে পারে ইন্টিজার হতে পারে মিক্সড হতে পারে এই ভ্যারিয়েবলের টাইপ কন্টিনিউয়াস হতে পারে যে কোনো ভ্যারিয়েবলটা এটা আমাদের ইন্টিজার 1 2 3 4 এরকম হতে পারে অথবা মিক্সড হতে পারে ঠিক আছে কন্টিনিউয়াস ডিসক্রিট এটাও হতে পারে ডিসিশন ভ্যারিয়েবল ঠিক আছে আচ্ছা এরপরে কনস্ট্রেইন বা লিমিটেশন এটা কি জিনিস এটা হলো শর্ত ওই যে কিছুক্ষণ আগে আমরা যখন আলোচনা করলাম শর্ত দেখছিলাম যে নির্দিষ্ট সময়ে সাপ্লাই দিতে হবে এটা একটা শর্ত এরকম ভাবে আমাদের যে কোনো ধরনের অবজেক্টিভের ক্ষেত্রে আমাদের বেশ কিছু লিমিটেশন থাকে বা কনস্ট্রেইন থাকে বা শর্ত থাকে এই শর্ত এমন কোনো প্রবলেম থাকতে পারে যেখানে কোনো শর্ত নাই এগুলোকে বলা হয় নো কনস্ট্রেইন অর্থাৎ যে ধরনের প্রবলেমে কোনো শর্ত নাই সেটাকে বলতেছে নো কনস্ট্রেইন আবার কনস্ট্রেইন গুলো এমন থাকতে পারে ইকুয়ালিটি কনস্ট্রেইন অর্থাৎ সমতা যেমন ধরো x = 5 হইতে হবে x = 10 হইতে হবে সমান বা অমুক মানই থাকতে হবে এখানে এতই হইতে হবে এত কেজি থাকতে হবে এই ধরনের সিম্পল যে সমস্ত বিষয় আছে এগুলো বলে ইকুয়ালিটি কনস্ট্রেইন ঠিক আছে অর্থাৎ 5টা সময়ই তোমাকে ডেলিভারি দিতে হবে ইকুয়ালিটি কনস্ট্রেইন ঠিক আছে আর ইনইকুয়ালিটি কনস্ট্রেইন মানে কি যেটা হলো অসমতা যেমন ধরো যে 5 দিনের মধ্যে দিতে হবে 5 দিনের কমও দিতে পারবা কিন্তু 5 দিনে বেশি দিতে পারবে না 5 দিন অথবা 5 দিনের কম তাহলে এটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট অর্থাৎ লেস দেন গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু যদি এই ধরনের কোনো শর্ত থাকে অর্থাৎ ইকুয়েশনের মধ্যে তাহলে এটাকে আমরা বলতেছি কনস্ট্রেইন বা লিমিটেশন ঠিক আছে এই প্রত্যেকটা জিনিস কনস্ট্রেইন্ট গুলা আবার থাকতে পারে দুই ধরনের একটা লিনিয়ার নন লিনিয়ার ঠিক আছে এই যে শর্তগুলো এই শর্তগুলো আবার মনে করো লিনিয়ার হতে পারে নন লিনিয়ার হতে পারে অর্থাৎ এই শর্তগুলো আমাদের সিম্পল হতে পারে অর্থাৎ সিম্পল ইনপুট আউটপুট এরকম সিম্পল সিস্টেম হতে পারে অথবা এটা কমপ্লেক্স সিস্টেম হতে পারে অর্থাৎ লিনিয়ার নন লিনিয়ার হতে পারে ঠিক আছে একাধিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করলে আমরা এটা বলতেছি নন লিনিয়ার অর্থাৎ যেটা আমাদের কি বলে স্টেট লাইন মেইনটেইন ই করে না কার্ভগুলা অর্থাৎ সিম্পল না ইনপুট আর আউটপুট সমানুপাতিক না যেখানে সেটাই তো নন লিনিয়ার তাই না এরকম হতে পারে আচ্ছা এরপরে আমরা দেখব সলিউশন স্পেস সলিউশন স্পেসটা কি এই যে আমাদের অবজেক্টিভ গুলোকে সলভ করার পর ফলাফল পাইতেছি রেজাল্ট পাইতেছি তাই না এই সলিউশনটা অর্থাৎ যে সমস্ত ফলাফলগুলো পাবো এই ফলাফলগুলোর যে সেট অর্থাৎ এটা তো একটা ফাংশন তাই না আমরা তো ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করবো এটা তো একটা অঙ্গ হয়ে যাবে ফাংশন হয়ে যাবে এই ফাংশনগুলোর যে সলিউশন পাবো একাধিক সলিউশন পাইতে পারি অসংখ্য সলিউশন পাইতে পারি ঠিক আছে একটা প্রবলেমের মনে করো যে অনেক সলিউশন থাকতে পারে না এই ধরনের সলিউশন থাকতে পারে এই একাধিক সলিউশন যে আমরা পাবো এই প্রত্যেকটা সলিউশন অর্থাৎ প্রবলেমগুলো সলভ করার পর আমরা অসংখ্য সলিউশন পাবো ঠিক আছে ফাইনাল পয়েন্ট হয়তো একটা পাবো কিন্তু ধরো এখানে অনেকগুলো সলিউশন পাবো অর্থাৎ ইনপুটের সাথে আউটপুট সলিউশন বলতে আমি কিভাবে বোঝাই জিনিসটা ধরো মেশিনের উদাহরণটা দিই ধরো কোন মেশিনে প্রোডাকশন করলে কোন মেশিনে কতটুকু প্রোডাকশন করলে আমার উৎপাদন খরচ কম হবে ঠিক আছে এখন ধরো মেশিনে তো বিভিন্নভাবে প্রোডাকশন হতে পারে অমুক এতটুকু অমুকটা এতটুকু অমুকটা এতটুকু অনেকগুলো সলিউশন হতে পারে তাই না এই সমস্ত সলিউশন সেটার মধ্যে তো একটা তো মিনিমাম হবে ওইটা না তুমি সবগুলো সলিউশন নিবা মিনিমামটা চাইলে আমি যতগুলো সলিউশন হইতে পারে সবগুলো সলিউশনের যে সেটটা তৈরি হবে এই সেটটা দুই ধরনের হতে পারে একটা হলো কনভেক্স একটা হলো নন কনভেক্স ঠিক আছে এবার হোয়াট ইজ কনভেক্স হোয়াট ইজ নন কনভেক্স এইটা আমরা কিছুক্ষণ পর আলোচনা করব ঠিক আছে এই সলিউশন সেটগুলো যে হবে তৈরি হবে এই সলিউশন সেটগুলো কনভেক্স হতে পারে নন কনভেক্স হতে পারে এটা দুই ধরনের হোয়াট ইজ কনভেক্স হোয়াট ইজ নন কনভেক্স এটা আমরা সামনে আলোচনা করতেছি এরপরে দেখো
টাইপ অফ অবজেক্টিভ অবজেক্টিভের টাইপ, ঠিক আছে, এটাও দুই ধরনের হবে। অবজেক্টিভ ফাংশনটাও আমার কনভেক্স হতে পারে, নন কনভেক্স হতে পারে। হোয়াট ইজ কনভেক্স, নন কনভেক্স, এটা আমরা সামনে আলোচনা করব, ঠিক আছে। সলিউশন টাইপ, এই যে সলিউশন আসতেছে, এই সলিউশন হইতে পারে লোকাল অপটিমাম, গ্লোবাল অপটিমাম। হোয়াট ইজ লোকাল, হোয়াট ইজ গ্লোবাল, এটা আমরা সামনে আলোচনা করবো। সলিউশন টাইপটা কি? সলিউশন টাইপটা হলো এই যে আমার ফলাফল আসছে, এই ফলাফলটা কি ধরনের, ঠিক আছে, এটা আমরা সামনে যখন আলোচনা করবো তখন বুঝবো, এখন আমরা হয়তো বা বুঝবো না, ঠিক আছে। এরপরে নাম্বার অফ অবজেক্টিভ, নাম্বার অফ অবজেক্টিভস জিনিসটা কি? সেটা হলো আমাদের অবজেক্টিভ ফাংশন, অর্থাৎ কোনো একটা প্রবলেমের একাধিক অবজেক্টিভ থাকতে পারে। যেমন ধরো ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম করা, প্রফিট ম্যাক্সিমাম করা, দুইটি আমার অবজেক্টিভ হতে পারে না? তাহলে এরকম নাম্বার অফ অবজেক্টিভ খুঁজে বের করতে হবে। কোনো একটা প্রবলেমের একাধিক অবজেক্টিভ থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে। এটা এই জন্য যদি একটা উদ্দেশ্য থাকে তাহলে বলবো সিঙ্গেল অবজেক্টিভ, আর যদি একাধিক উদ্দেশ্য থাকে তাহলে আমরা বলবো মাল্টিপল অবজেক্টিভ। এতক্ষণ আমরা যে আলোচনা করছি এর আগের পেজে, সেখানে আমরা সব সিঙ্গেল অবজেক্টিভ দেখছি, মাল্টিপল অবজেক্টিভ দেখি নেই, কিন্তু এখানে মাল্টিপল অবজেক্টিভও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন সাফিসিয়েন্ট বা নেসেসারি কন্ডিশন, এই সাফিসিয়েন্ট কি, নেসেসারি কন্ডিশন কি, এটাও আমরা সামনে আলোচনা করব, তখন আমরা ইনশাআল্লাহ সব বুঝবো, ঠিক আছে। তাহলে বেসিক টার্মিনোলজিগুলো হলো আমাদের এগুলো। অবজেক্টিভ অফ দি প্রবলেম, আমাদের এখানে ম্যাক্সিমাম, মিনিমাম, লিনিয়ার, নন লিনিয়ার, নাম্বার অফ ডিসিশন ভেরিয়েবলস, সিঙ্গেল, মাল্টিপল, ডিসিশন ভেরিয়েবল, কন্টিনিউয়াস, ইন্টিজার, মিক্সড, কনস্ট্রেইন বা লিমিটেশন, আমরা এগুলো আলোচনা করছি। সলিউশন স্পেস, কনভেক্স, নন কনভেক্স সামনে আলোচনা করব আমরা, এইগুলো সব সামনে আলোচনা করব। লোকাল অপটিমাম এগুলো সামনে আলোচনা করব। নাম্বার অফ অবজেক্টিভ সিঙ্গেল, মাল্টিপল থাকতে পারে, আচ্ছা এটা বলছে। আর নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি সলিউশন মেথডস। তাহলে এই যে এতক্ষণ আমরা অপটিমাইজেশনের অ্যালগরিদমের কথা বললাম, বিভিন্ন প্রসিডিউর ফলো করার কথা বললাম, অপটিমাইজেশন নিয়ে আলোচনা করলাম। এখন এই অপটিমাইজেশন যে অ্যালগরিদম বা প্রসেসটা আমরা ইউজ করব, এই প্রসেসটা আসলে কি, কিভাবে করব, এটা আসলে কি জিনিস? এখন এই অপটিমাইজেশন অ্যালগরিদম অনেক ধরনের আছে, ঠিক আছে, একাধিক আছে, মানে এগুলো অসংখ্য, এগুলো আসলে শেষ নাই। এখন বর্তমানে এখনো রিসার্চ হইতেছে, নতুন নতুন অ্যালগরিদম তৈরি হইতেছে, ঠিক আছে। এগুলো অসংখ্য অ্যালগরিদম আছে যেগুলো দিয়ে আমরা এই প্রবলেমগুলো সলভ করে থাকি। তো এই সলিউশন মেথডস, আমাদের এর মধ্যে বেশ কিছু সলিউশন মেথডটা আমরা এখানে উল্লেখ করছি। এর মধ্যে যেমন লিনিয়ার প্রোগ্রামিং, লিনিয়ার প্রোগ্রামিং কোনটা, এটা অত্যন্ত সিম্পল, সরল জিনিস। লিনিয়ার যে সমস্ত ইকুয়েশন আছে, যেগুলো অবজেক্টিভ ফাংশন লিনিয়ার, কনস্ট্যান্টগুলো লিনিয়ার, এই ধরনের ক্ষেত্রে আমরা লিনিয়ার প্রোগ্রামিং ইউজ করে থাকি, ঠিক আছে। এরপর আছে নন লিনিয়ার প্রোগ্রামিং। এই নন লিনিয়ার প্রোগ্রামিংটা একটু কমপ্লেক্স, ঠিক আছে, এগুলো এগুলো একটু কমপ্লেক্স, আমাদের ইকুয়েশনগুলো একটু কমপ্লেক্স আসে, ঠিক আছে। এই অ্যালগরিদম আমরা ব্যবহার করে থাকি। এগুলো হলো অনেক ডাটা লাগে, অনেক ক্যালকুলেশন করতে হয় না। এরপরে আমাদের আছে ইন্টিজার প্রোগ্রামিং, মিক্সড ইন্টিজার প্রোগ্রামিং, এগুলো আমাদের কনভেনশনাল বা আমাদের প্রচলিত আমাদের অ্যালগরিদম, যেগুলোতে আমাদের মোটামুটি হিউজ পরিমাণে আমাদের কমপ্লেক্সিটি তৈরি ক্রিয়েট করে, বিশেষ করে নন লিনিয়ার প্রবলেম সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আছে আমাদের নেচার বেসড অপটিমাইজেশন। এটা টোটালটাই হলো আমাদের প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলীর উপর ভিত্তি করে আমাদের এই অপটিমাইজেশন অ্যালগরিদম ব্যবহার করা হয়। যেমন ধরো প্রাকৃতিক কিছু ঘটনা, যেমন ধরো পাখি কিভাবে খাবার সংগ্রহ করে, সে অ্যালগরিদম ফলো করে, অথবা মাছ কিভাবে খাবার সংগ্রহ করে, অথবা পিঁপড়া কিভাবে তার গন্তব্যে পৌঁছে, চিনির টুকরাটা কিভাবে খুঁজে বের করে, কোন অ্যালগরিদম ফলো করে। এই প্রাকৃতিক বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে যে অ্যালগরিদম, এটার একটা আলাদা জগৎ আছে, একটা বিশাল জগৎ, সেটাকে আমরা বলতেছি একসাথে নেচার বেসড অপটিমাইজেশন। এটার অনেক ক্লাসিফিকেশন আছে আবার, এগুলো যেমন আনকলোনি অপটিমাইজেশন, পার্টিকল সর্ম অপটিমাইজেশন, এরকম বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, ওয়েবল অপটিমাইজেশন, ঠিক আছে। এরকম ভাবে আমাদের হিপোপটেমাস অপটিমাইজেশন, এগুলো সব আমাদের নেচার বেসড অপটিমাইজেশন, ঠিক আছে। এরপরে আমাদের আছে ইভলিউশনারি অ্যালগরিদম। ইভলিউশনারি অ্যালগরিদম হলো আমাদের, এটাকে বলা হয়, আমরা বলতে পারি জেনেটিক অ্যালগরিদম। জেনেটিক অ্যালগরিদম জিনিসটা কি, যে আমাদের জিনগত আচরণ, যেমন ধরো মিউটেশন, তারপর জিনের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তার বংশগতি, তারপরে কি বলে এটাকে, কোনো কোনো বৈশিষ্ট্যে টিকে থাকা, অর্থাৎ বিবর্তনবাদ, ঠিক আছে। এই যে বিবর্তনের ধারাবাহিকতায় সবলরা টিকে থাকতেছে, দুর্বলরা আউট হয়ে যেতেছে, অর্থাৎ নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রজন্মের পর প্রজন্ম বহন করে যেতেছে,
এই যে অ্যালগরিদম ফলো করে, সেই অ্যালগরিদমটাই হলো আমাদের এই ইভলিউশন অ্যালগরিদম বা জেনেটিক অ্যালগরিদম আমরা বলতে পারি। এরপরে আমাদের আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কিছু অ্যালগরিদম আছে, ইভলিউশনারি প্রোগ্রামিং আছে, এরকম বেশ কিছু আমাদের কিন্তু অসংখ্য অ্যালগরিদম আছে। এগুলো ডট 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 দেওয়া আছে, মানে অনেক অসংখ্য। তুমি যদি গুগলে সার্চ দাও অসংখ্য অ্যালগরিদম এরকম পাবা, ঠিক আছে। এরপরে অপটিমাইজেশন আন্ডার আনসার্টেনিটি ক্ষেত্রে আমাদের স্টকাস্টিক অপটিমাইজেশন আছে, ঠিক আছে। এগুলো সবগুলো হলো এক একটা অপটিমাইজেশন অ্যালগরিদম। সবগুলো আসলে একজনের পক্ষে শেখা সম্ভব না। আমরা সময়ের প্রয়োজনে এক একটা অ্যালগরিদম ব্যবহার করে থাকি বিভিন্ন সময়। কেউ হয়তো নেচার বেসড ব্যবহার করতেছে, কেউ হয়তো জেনেটিক অ্যালগরিদম ব্যবহার করতেছে, বর্তমানে অনেকে এআই বেসড অ্যালগরিদম ব্যবহার করতেছে, ঠিক আছে। যার যেটা পছন্দ, যেটা যেখানে যেটা সুইটেবল মনে হয় সেই অ্যালগরিদম ব্যবহার করে আমাদের এই প্রবলেমগুলো তারা সলভ করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন দেখব সাফিসিয়েন্ট এন্ড নেসেসারি কন্ডিশন। ওই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি যে সাফিসিয়েন্ট এন্ড নেসেসারি কন্ডিশন, যেটা আমরা বলছিলাম পরে বুঝবো, সেটা এখন আমরা দেখি। হোয়াট ইজ সাফিসিয়েন্ট কন্ডিশন এন্ড হোয়াট ইজ নেসেসারি কন্ডিশন, ঠিক আছে। এই সাফিসিয়েন্ট এবং নেসেসারি কন্ডিশন কি এটা বোঝার আগে মনে করি কোনো একটা ঘটনা যেটা ঘটবে, এরকম ঘটনা কি হতে পারে। মনে করো তুমি একটা গাড়ি কিনছো, তোমার একটা গাড়ি আছে, তো এই গাড়ি পেট্রোল দিয়ে চলে, ঠিক আছে। তো তুমি সেই গাড়িটা চালাইতে চাইতেছ, তো তোমার এই গাড়ি চালানো হলো একটা ঘটনা, একটা ইভেন্ট, ঠিক আছে। তো এই ইভেন্ট তুমি যদি ঘটাইতে চাও, তাহলে যে বিষয়টা 100% থাকতে হবে, অর্থাৎ যে কন্ডিশনটা শতভাগ না থাকলে, অর্থাৎ যে কন্ডিশন ছাড়া তুমি গাড়ি চালাইতে পারবাই না, সেই কন্ডিশনটাকেই বলা হয় নেসেসারি কন্ডিশন। অর্থাৎ এ নেসেসারি কন্ডিশন ইজ এ কন্ডিশন, এটা হলো এমন একটা কন্ডিশন দ্যাট মাস্ট বি প্রেজেন্ট, যেটা অবশ্যই উপস্থিত থাকতে হবে ফর অ্যান ইভেন্ট টু অকার, কোনো একটা কোনো কিছু ঘটনা ঘটাইতে গেলে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটাইতে গেলে আমাদের এই নেসেসারি কন্ডিশন মাস্ট থাকতে হবে। যেমন ধরো তোমার গাড়িতে পেট্রোল থাকতে হবে। তুমি যদি গাড়িটা চালাইতে যাও, তাহলে কি থাকতে হবে, গাড়িতে 100% পেট্রোল থাকতে হবে। পেট্রোল ছাড়া তুমি গাড়ি চালাতে পারবে না, তাই না? তাহলে হোয়াট ইজ সাফিসিয়েন্ট কন্ডিশন? নেসেসারি কন্ডিশন তো বুঝলাম, যেমন কোনো কন্ডিশন যেটা ছাড়া ওই ঘটনা ঘটবে না। তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন কি? এ সাফিসিয়েন্ট কন্ডিশন ইজ এ কন্ডিশন অর সেট অফ কন্ডিশন, অর্থাৎ এটা এমন একটা কন্ডিশন অথবা এমন কোনো কন্ডিশনের সেট, একাধিক কন্ডিশন মিলে একটা সেট তৈরি হয়। তাহলে এমন কোনো কন্ডিশনের সেট দ্যাট উইল প্রডিউস দ্য ইভেন্ট, অর্থাৎ যে কন্ডিশনটা ওই ঘটনাটা ঘটাই দিবে। মানে নেসেসারি কন্ডিশন এইটা যদি তোমার ফুলফিল না হয়, তাহলে ওই ঘটনাটা ঘটবে না, সোজা কথা। কিন্তু নেসেসারি কন্ডিশন যদি ফুলফিল হয়, তারপরেও জিনিসটা নাও ঘটতে পারে, বুঝছো। যেমন ধরো তুমি একটা গাড়ি কিনছো, গাড়িতে পেট্রোল না থাকলে নেসেসারি কন্ডিশন ভায়োলেট করতেছে, গাড়ি চলবে না। কিন্তু গাড়ির জন্য পেট্রোল কিনলা, পেট্রোল কিনলেই কি গাড়ি চালাতে পারবা? পারবা না। তুমি ড্রাইভিং করতে জানো না, তাহলে গাড়ি চালাতে পারবা না, তাই না? তোমার চাকা পাংচার, গাড়ি চালাতে পারবা না। অর্থাৎ নেসেসারি কন্ডিশন ফুলফিল হওয়ার পরেও তুমি গাড়ি চালাতে পারতেছো না। তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন কোনটা? সাফিসিয়েন্ট কন্ডিশন হলো এমন কোনো কন্ডিশনের সেট অথবা এমন কোনো কন্ডিশন যে কন্ডিশনটা ঘটলে ওই গাড়ি চালানো হয়ে যাবে। অর্থাৎ সাফিসিয়েন্ট কন্ডিশন হলো সব কিছু মিলায়। যেমন ধরো তুমি পেট্রোলে রাখতে হবে, তোমার ড্রাইভিং করতে পারার সক্ষমতা থাকতে হবে, তোমার পাক চাকাগুলো ঠিক থাকতে হবে, এবং গাড়ির যন্ত্রাংশগুলোও ঠিক থাকতে হবে, ঠিক আছে। এবং রাস্তাও থাকতে হবে চালানোর মতো। এই সবগুলো কন্ডিশন যদি তোমার ফুলফিল করে, তাহলেই বলতে পারো যে এখন তুমি গাড়ি চালাইতে পারতেছো, ঠিক আছে। অর্থাৎ সবগুলো নেসেসারি কন্ডিশন মিলে একটা সাফিসিয়েন্ট কন্ডিশন তৈরি করতেছে। অর্থাৎ এটা এমন কোনো কন্ডিশনের সেট যে কন্ডিশন ফুলফিল করলে 100% ঘটনা ঘটে গেছে। ক্লিয়ার? এটা হলো সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ হয়ে গেছে, ঘটনা ঘটার মতো কন্ডিশন। তাহলে এ নেসেসারি কন্ডিশন মাস্ট বি দেয়ার, একটা নেসেসারি কন্ডিশন অবশ্যই সেখানে থাকবে, বাট ইট অ্যালোন ডাজন্ট প্রোভাইড সাফিসিয়েন্ট কজ ফর দ্য অকারেন্স অফ দি ইভেন্ট। কিন্তু এই শুধুমাত্র নেসেসারি কন্ডিশন আমাদের সেই ঘটনাটা ঘটাইতে সক্ষম না। অনলি দি সাফিসিয়েন্ট গ্রাউন্ডস ক্যান ডু দিস, শুধুমাত্র সাফিসিয়েন্ট কন্ডিশনই ওই ঘটনাটা ঘটাইতে সক্ষম,
ঠিক আছে? তাহলে কি বুঝাইতেছি? ইন আদার ওয়ার্ড, অল অফ নেসেসারি এলিমেন্টস মাস্ট বি দেয়ার। প্রত্যেকটা নেসেসারি এলিমেন্টই সেখানে থাকতে হবে। প্রত্যেকটা নেসেসারি এলিমেন্ট যদি সেখানে থাকে তাহলেই সেটা সাফিসিয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলগুলো দেখে আমরা বুঝতে চেষ্টা করব যে এই ঘটনাটা নেসেসারি নাকি সাফিসিয়েন্ট কন্ডিশন। হ্যাঁ, আমাদের এক নাম্বার আমাদের এক্সাম্পলটা দেখি। হ্যাভিং গ্যাসোলাইন in my car is a necessary condition for my car to start. Without gasoline, my car will not start. Of course, having gasoline in the car doesn't guarantee that my car will start. There are many other conditions needed for my car to start. আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হলো যে কোন একটা গাড়িতে আমাদের পেট্রোল, কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলো থাকা নেসেসারি কন্ডিশন। পেট্রোল ডিজেল ছাড়া গাড়ি চলবে না। কিন্তু এটাই মানে একমাত্র কন্ডিশন না যেটা আমাদের গাড়ি চালানোর জন্য দায়ী। অফকোর্স হ্যাভিং গ্যাসোলাইন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস গাড়ি চালানোর জন্য, এটা ছাড়া গাড়ি চলবে না। কিন্তু দেয়ার আর মেনি আদার কন্ডিশন নিডেড ফর মাই কার টু স্টার্ট। গাড়ি চালানোর জন্য আরো অনেক কন্ডিশন আছে। যে গাড়ির ইঞ্জিন ভালো থাকার প্রয়োজন আছে, ব্যাটারি থাকার প্রয়োজন আছে, ব্যাটারিতে চার্জ থাকার প্রয়োজন আছে, এরকম আদার্স কন্ডিশন আছে যেগুলোতে যেগুলোর সাথে আমাদের এই গাড়ির স্টার্ট নেওয়া সম্পর্ক। তাহলে গাড়ির স্টার্ট যদি একটা ঘটনা হয়, এই ঘটনা ঘটানোর জন্য পেট্রোল থাকা বা ডিজেল থাকা এগুলো কি নেসেসারি কন্ডিশন, এটা থাকতেই হবে। কিন্তু এটা সাফিসিয়েন্ট কন্ডিশন না। কারণ কি, এছাড়াও আরো অনেক কন্ডিশনের উপর ডিপেন্ড করে গাড়ি চালানোটা, কিছু আগে যেটা আলোচনা করছি। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল দেখি। সেটা কি বলা আছে? সেটা হলো মানুষের জীবনের জন্য, পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য অক্সিজেন থাকাটা এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি? এটা একটা নেসেসারি কন্ডিশন। অক্সিজেন থাকলে সারা মানুষের জীবন থাকবে না। অর্থাৎ হিউম্যান লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নেসেসারি কন্ডিশন কি? অক্সিজেন থাকা। কিন্তু অক্সিজেন থাকলেই কি মানুষের জীবন বাঁচে? হিউম্যান লাইফের জন্য কি শুধুমাত্র অক্সিজেনই প্রয়োজন? না, আরো অনেক কিছু প্রয়োজন হতে পারে। পানির প্রয়োজন হিউম্যান লাইফের জন্য। হিউম্যান লাইফের জন্য আর কি প্রয়োজন হতে পারে? আমাদের আলট্রা ভায়োলেট রে আটকানোর প্রয়োজন। অর্থাৎ কি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড গুরুত্বপূর্ণ। ম্যাগনেটিক ফিল্ড না থাকলে কি হিউম্যান লাইফ থাকতে পারবে না। এরকম অসংখ্য হাজার হাজার কন্ডিশন আছে। যেমন চাঁদও, চাঁদ যদি না থাকতো তাহলে পৃথিবীতে মানুষ টিকতো না। তাহলে এরকম অসংখ্য কন্ডিশন আছে যেগুলো হিউম্যান লাইফের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং হিউম্যান লাইফের জন্য অবশ্যই অক্সিজেন একটা নেসেসারি কন্ডিশন, বাট ইটস নট সাফিসিয়েন্ট কন্ডিশন। অনেক আদার কন্ডিশন আছে যেগুলোর উপরও হিউম্যান লাইফ ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই দুইটা আমরা এক্সাম্পল দেখলাম যে এটা হলো নেসেসারি কন্ডিশন, বাট এটা সাফিসিয়েন্ট কন্ডিশন না। আচ্ছা, এরপর একটা এক্সাম্পল দেখি, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু মনে করি। সেটা হলো pouring a gallon of freezing water on my sleeping daughter. মনে করো তোমার একটা বোন বা মেয়ে ঘুমায় আছে, বাচ্চা মেয়ে ঘুমায় আছে। তুমি কি করলা? তার উপরে 1 গ্যালন ঠান্ডা পানি ঢেলে দিলা। তাহলে কি তার ঘুম ভাঙবে? সে কি ঘুম থেকে উঠবে? 100% ঘুম থেকে উঠবে। একটা ঠান্ডা পানি ঢেলে দেওয়ার পরে কারো পক্ষে ঘুমায় থাকা সম্ভব না। সুতরাং এটা হলো সাফিসিয়েন্ট কন্ডিশন, তাই না? যে ঘুম ভাঙানোর জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন হলো তার উপরে 1 গ্যালন ঠান্ডা পানি ঢেলে দাও। কিন্তু এটা কি নেসেসারি কন্ডিশন? এই ঘটনা যদি না ঘটাইতা তাহলে কি তার ঘুম ভাঙানো যাইতো না? হ্যাঁ, এই ঘটনা ছাড়াও অসংখ্য উপায়ে তার ঘুম ভাঙানো যাইতো। সুতরাং এটা কোনো নেসেসারি কন্ডিশন না। যদিও এটা সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা করলে তোমার ঘুম ভাঙবেই, কিন্তু এটা কোনো নেসেসারি কন্ডিশন না। এখন তার ঘুম আরো বিভিন্ন উপায়ে ভাঙানো যেতে পারে। থাপ্পড় মেরে ভাঙানো যেতে পারে, ঠিক আছে, অ্যালার্ম দিয়ে ভাঙানো যেতে পারে। এখানে বলা আছে যেমন ধরো ওয়ালের মধ্যে যদি কোনো বল দিয়ে ধাম 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 করে শব্দ করো তাহলে তার ঘুম ভেঙে যেতে পারে। ঠিক আছে, এরকম অসংখ্য উপায় আছে ঘুম ভাঙানো। সুতরাং এটা কোনো সাফিসিয়েন্ট কন্ডিশন অবশ্যই, কিন্তু নেসেসারি কন্ডিশন না। সুতরাং সাফিসিয়েন্ট কন্ডিশন হইলেই যে নেসেসারি হবো ঘটনাটা ঠিক না। এমনও কন্ডিশন থাকতে পারে যেটা শুধুই সাফিসিয়েন্ট কিন্তু নেসেসারি না। ঠিক আছে, যেটা একটা উদাহরণ যে সাফিসিয়েন্ট হয়েছে কিন্তু নেসেসারি হয়নি। আচ্ছা, এরপর একটা উদাহরণটা দেখি। রেইন pouring from the sky is a sufficient condition for the ground to be wet. মনে করো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। আকাশ থেকে বৃষ্টি পড়লে কি হবে? আমাদের মাঠ ভিজে যাবে।
এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। আকাশ থেকে বৃষ্টি হবে কিন্তু মাঠ ভিজবে না, এটা হতে পারে না। আকাশ থেকে বৃষ্টি হলে 100% মাঠ কি ভিজে যায়, খেলার মাঠ ভিজে যায়, ঠিক আছে। সুতরাং এটা একটা কি সাফিসিয়েন্ট কন্ডিশন। কিন্তু এটা কি নেসেসারি কন্ডিশন? খেলার মাঠ ভিজানোর জন্য কি আকাশ থেকে বৃষ্টি হওয়াটা খুবই জরুরি? এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে কি খেলার মাঠ ভিজানো যাইতো না? যাইতো। সুতরাং খেলার মাঠে বৃষ্টি হওয়া এটা যদিও সাফিসিয়েন্ট কন্ডিশন, কিন্তু এটা কোনো নেসেসারি কন্ডিশন না। আমরা আরো বিভিন্ন উপায়ে খেলার মাঠ ভিজাতে পারি। যেমন ধরো স্প্রিংকলার, এটাই ব্যবহার করে, অর্থাৎ স্প্রে ব্যবহার করে, যেটা যাতে পানি দেয়, খাবারে পানি দেয়, সেটাকে ব্যবহার করেও আমরা এই খেলার মাঠ ভিজাতে পারি। সুতরাং এই দুইটা উদাহরণ, এই ফ্রিজিং পানি, ঠান্ডা পানি বাচ্চার উপর ঢালে দেওয়া এবং আকাশ থেকে বৃষ্টি পড়া, এই দুইটা উদাহরণ 100% সাফিসিয়েন্ট, বাট এটা কোনো নেসেসারি কন্ডিশন না। ক্লিয়ার? প্রথম দুইটা ছিল নেসেসারি কন্ডিশন, কিন্তু এটা সাফিসিয়েন্ট না। আর পরে দুইটা থাকলো কি এটা সাফিসিয়েন্ট বাট নেসেসারি না। আচ্ছা, এরপরে উদাহরণ দুইটা ইন্টারেস্টিং, আমরা একটু দেখি। ইজ বিং 20 years old a necessary or sufficient condition for being a college student? বলতেছে যে 20 বছর বয়স হওয়া এটা কি কলেজ স্টুডেন্ট হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন নাকি সাফিসিয়েন্ট কন্ডিশন? ধরো তোমার বয়স 20 বছর, এইটা কি কলেজের ছাত্র হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন নাকি সাফিসিয়েন্ট কন্ডিশন? এটার আনসার কি? এখন 20 বছর না হইলে তুমি কি কলেজ স্টুডেন্ট হইতে পারবা? কেউ কি 30 বছরে কলেজে পড়তে পারে না? কেউ কি 18 বছরে কলেজে পড়তে পারে না? 19 বছরে কলেজে পড়তে পারে না? সুতরাং এটা কি কলেজে পড়ার জন্য কোনো নেসেসারি কন্ডিশন না। কেউ বেশি বয়সেও কলেজে পড়তে পারে, কম বয়সেও কলেজে পড়তে পারে। সবাই 20 বয়সেই যে বছরেই যে কলেজে পড়ে এটা কোনো, কেউ কলেজে নাও যেতে পারে, ঠিক আছে। সুতরাং 20 বছরে এটা কলেজ স্টুডেন্ট হওয়ার জন্য কোনো নেসেসারি কন্ডিশন না। 20 বছর হইলেই যে সে কলেজ স্টুডেন্ট হবো এরকম কোনো গ্যারান্টি নাই। সুতরাং এটা নেসেসারি কন্ডিশন না। এখন 20 বছর হইলেই সাফিসিয়েন্ট কন্ডিশন এটা? 20 বছর হইলেই কি তোমার কলেজ স্টুডেন্ট হয়ে যেতেছে? না, এটা সাফিসিয়েন্ট না। সুতরাং এটা কোনো কন্ডিশনই না কলেজ স্টুডেন্ট হওয়ার জন্য। সুতরাং এটা নট নেসেসারি, নট সাফিসিয়েন্ট। এটা নেসেসারিও না, সাফিসিয়েন্টও না। বয়সের সাথে কলেজের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর এক্সাম্পলটা দেখি। ইট ইজ কমপ্লিটিং অল দ্য রিকোয়ারমেন্টস অফ ইউর ডিগ্রি প্রোগ্রাম is completing all the requirements of your degree program a necessary or sufficient condition for earning your degree? এখন ধরো কোনো একটা ডিগ্রি, যেমন ধর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করার জন্য তুমি প্রত্যেকটা শর্ত ফুলফিল করছো, প্রত্যেকটা সাবজেক্টে পাস করছো, ঠিক আছে। এইটা কি তোমার ডিগ্রি অর্জনের জন্য নেসেসারি কন্ডিশন নাকি সাফিসিয়েন্ট কন্ডিশন? প্রত্যেকটা সাবজেক্টে পাস করা, এইটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য নেসেসারি কন্ডিশন নাকি সাফিসিয়েন্ট কন্ডিশন? এটা অবশ্যই সাফিসিয়েন্ট কন্ডিশন। কারণ প্রত্যেকটা ডিগ্রি যদি পাস করো তাহলে তো 100% তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলা, এটা সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা ঘটলে তোমার ডিগ্রি শেষ। তুমি সব পাস করছো মানে কি তোমার ডিগ্রি শেষ, তুমি কমপ্লিট, তাই না? এখন কোন একটা সাবজেক্টে যদি ফেল করো তাহলে কি তুমি ডিগ্রি পাবা? পাবা না। সুতরাং প্রত্যেকটা সাবজেক্টেই তোমার পাস করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে পাস করা এটা তোমার নেসেসারি কন্ডিশন। কোন একটা সাবজেক্টে ফেল করলে তুমি ডিগ্রি পাবা না, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে পাস করা এটা তোমার নেসেসারি কন্ডিশন। একই সাথে এটা তোমার সাফিসিয়েন্ট কন্ডিশন, আর এটা পাস করলে তোমার ডিগ্রি হয়ে যেতেছে। সুতরাং এটা বোথ নেসেসারি, বোথ সাফিসিয়েন্ট। তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ নেসেসারি কন্ডিশন অ্যান্ড হোয়াট ইজ সাফিসিয়েন্ট কন্ডিশন, ঠিক আছে। আমাদের তাহলে এই এক্সাম্পলে এই নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন কি এটা আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের কি এখানে সলিউশন স্পেস, কনভেক্স, নন কনভেক্স আছে, আমরা দেখি এগুলো আমরা বোঝার চেষ্টা করি এরপরে, ঠিক আছে। এই যে আমাদের কনভেক্স, এখন আমরা বুঝবো হোয়াট ইজ কনভেক্স অ্যান্ড হোয়াট ইজ নন কনভেক্স, ঠিক আছে। তো কনভেক্স কি জিনিস, নন কনভেক্স কি জিনিস, এটা বোঝার জন্য আমাদের দুইটা ডেফিনেশন আছে। আমরা ডেফিনেশন বুঝলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। তাহলে প্রথম ডেফিনেশন কি? এ ফাংশন f of x is convex in an interval if its second derivative is positive on that interval.
আচ্ছা, এর মানে কি? এর মানে হলো কোন একটা ফাংশন কনভেক্স হবে যদি আমাদের কি হয়, কোন একটা লিমিট ইন্টারভালের মধ্যে, অর্থাৎ কোন একটা লিমিটের মধ্যে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোন একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ যদি আমাদের কি পজিটিভ হয়, তাহলে বলতে পারি সেই ফাংশনটা হলো কনভেক্স। তাহলে কনভেক্সিটির শর্ত কি? 100% কোন একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে সেই ফাংশনটা কনভেক্স, এটা আমরা বলতে পারতেছি। কনভেক্স এর ক্ষেত্রে কনভেক্সের অর্থ মানে হলো উত্তর, ঠিক আছে? অর্থাৎ এটা এমন একটা ফাংশন যে ফাংশনটা মোটামুটি আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এটা অনেকটা কি বলে এটাকে, স্ফীত থাকে, মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে। আচ্ছা, আমরা সামনে যখন গ্রাফিক্যালি দেখবো তখন বুঝবো। মোট কথা হলো যদি কোনো একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ আমার এই পজিটিভ হয় তাহলে সেই ফাংশনটা 100% আমাদের কি কনভেক্স। যেমন এখানে একটা ফাংশন আছে f of x equal to x স্কয়ার, এটা কি? ইটস কনভেক্স। কেন কনভেক্স? কারণ f of x কে আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করি, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েট করি। এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে আসে আমাদের 2x, সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করলে আমাদের আসে 2। এই 2 হলো একটা পজিটিভ সংখ্যা। সুতরাং যেহেতু f of x এর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, সুতরাং বলতে পারি f of x equal to x স্কয়ার, এই ফাংশনটা হলো একটা কনভেক্স ফাংশন, ঠিক আছে? সুতরাং এই ঘটনাটা f of x এর সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে সেই ফাংশনটা কনভেক্স হয়। এই ঘটনাটা কোনো একটা ফাংশনের কনভেক্স হওয়ার জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ এই ঘটনাটা ঘটলে সেটা কনভেক্স হবেই, ঠিক আছে? কিন্তু এই ঘটনাটা নেসেসারি কন্ডিশন না, ঠিক আছে? অর্থাৎ কনভেক্স হওয়ার জন্য আরো অনেক ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করেও কনভেক্সিটি হতে পারে। শুধুমাত্র সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলেই যে কনভেক্স হবে এরকম না। এটা পজিটিভ হলে 100% কনভেক্স, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে এটা কনভেক্স 100%, অর্থাৎ সাফিসিয়েন্ট কন্ডিশন। কিন্তু এছাড়াও আরো অনেক কন্ডিশন আছে, আমরা এগুলোকে দেখি। তাহলে আমরা কি পাইতেছি? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ইজ সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা হইলে 100% সে কনভেক্স, কিন্তু এটা তার নেসেসারি কন্ডিশন না। কারণ আরো অনেক ফ্যাক্টর আছে, আরো অনেক ঘটনা আছে যেগুলো দিয়ে আমাদের এই কনভেক্স হইতে পারে, ঠিক আছে? এটা বোঝার জন্য আমাদের ডেফিনিশন 2 দেখতে হবে। আমাদের ডেফিনিশন 2 কি বলতেছে? এ ফাংশন f of x is convex, কোন একটা ফাংশন কনভেক্স হবে ইফ এ লাইন ড্রন, যদি একটা লাইন টানা হয় বিটুইন এনি টু পয়েন্টস, দুইটা পয়েন্টের মধ্যে অন দি ফাংশন, কোন একটা ফাংশনে দুইটা পয়েন্টের মধ্যে যদি লাইন টানা হয় অন অর অ্যাবভ দি ফাংশন, এবং এই লাইনটা যদি সেই ফাংশনের সাথে উপরে থাকে অথবা সেই ফাংশনের সাথে মিলে যায় অথবা সেই ফাংশনের উপরে থাকে, ফাংশন অ্যাবভ দি ফাংশন ইন দ্য ইন্টারভাল বিটুইন টু পয়েন্ট, অর্থাৎ কোনোটা লিমিটের মধ্যে কোনো একটা দুইটা পয়েন্টের মধ্যে যদি কোনো লাইন টানা হয় এবং এই লাইনটা যদি সেই ফাংশনের সাথে মিলে যায়, অর্থাৎ এফ অফ এক্স এর সাথে মিলে যায় অথবা এফ অফ এক্স এর উপরে থাকে, তাহলে আমি বলতে পারি এই এফ অফ এক্স হলো একটা কনভেক্স ফাংশন, ঠিক আছে? যেমন ধরো এখানে একটা লাইন ফাংশন আছে, মনে করো এটা একটা এফ অফ এক্স ফাংশন। এই ফাংশনের উপরে যদি আমি এখন একটা লাইন টানি, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে আমি এখানে বোঝাই। মনে করো এখান থেকে আমি একটা লাইন টান, ঠিক আছে? এখানে আমি ইউজ করলাম কি কালার ইউজ করব, রেড কালার ইউজ করলাম, ঠিক আছে? মনে করো এই ফাংশনের সাথে আমি একটা লাইন টানতেছি, এখানে একটা লাইন টানতেছি। তাহলে এই লাইনটা এই ফাংশনের উপর মিলে গেল না, ফাংশনতে মিলে গেল না, সুতরাং এই ফাংশনটা হলো একটা কনভেক্স ফাংশন। যদি মিলে যায়, এমন হয়তো যে এই লাইন টানার ফলে যদি এই ফাংশনের উপরে থাকতো তাহলেও এটা কনভেক্স, অর্থাৎ এই ফাংশনের দুইটা পয়েন্টের মধ্যে, মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, বা এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্টের মধ্যে লাইন টানবো, লাইন টানলে যদি এই লাইনটা এই ফাংশনের সাথে মিলে যায় তাহলে এটা কনভেক্স। আর যদি এটা উপরে থাকে তাও কনভেক্স, কিন্তু নিচে নামলে এটা কনভেক্স না, ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে গেলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামনে গেলে এই বিষয়টা নিয়ে আমরা আরো ক্লিয়ার।
হ্যাঁ, এখন বলতেছে ইজ এ লিনিয়ার ফাংশন কনভেক্স, যে কোনো একটা লিনিয়ার ফাংশন অর্থাৎ সরল রেখা কি কনভেক্স? আমরা কিছু আগে দেখলাম যে সরল রেখার উপরে লাইন টানলে এটা মিলে যায়, সুতরাং অবশ্যই ইয়েস, সিন্স এ লাইন ড্রন বিটুইন এনি টু পয়েন্ট অন দ্য ফাংশন রিমেইন অন দি ফাংশন, সুতরাং এটা একটা যেহেতু সরল রেখা লাইন টানলে ওই রেখার উপরে এটা থাকে, সুতরাং এটা একটা কনভেক্স। ঠিক আছে, এখন আমরা ডেফিনেশন এই 3 অনুযায়ী দেখি। আমরা 2 অনুযায়ী তো বুঝলাম যে কনভেক্স ফাংশন কাকে বলে, হোয়াট ইজ কনভেক্স, এগুলো আমরা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে আমি যেটা বলতেছি, যেমন প্রথম এক্সাম্পলে যাই, এই যে এই এক্সাম্পলে যাই। ঠিক আছে, মনে করো এটা একটা f(x), এটা হলো আমাদের কি f(x), এটা হলো আমাদের f(x). ঠিক আছে, এই f(x) এর দুইটা বিন্দু, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে আমি একটা সরল রেখা টানলাম। সরল রেখা হইলে কি, এই সরল রেখাটা আমাদের f(x) এর উপরে অবস্থিত না, f(x) হলো নিচে, যে এইটুকু হলো f(x), এই পুরাটা হলো f(x). f(x) এর র্যান্ডম দুইটা বিন্দু নিছি, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে একটা সরল রেখা টানলাম, তাহলে এই সরল রেখা f(x) এর উপর অবস্থিত, যেহেতু সরল রেখা f(x) এর উপর অবস্থিত, সুতরাং এটা হলো কনভেক্স। এরকম ভাবে আমরা মনে করি যে কোনো ধরনের কিসের ক্ষেত্রে, এখানে ধরো অনেকগুলো ফাংশন আছে, যেমন ধরো এই 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 ফাংশনটাই নীল রঙের যে দাগটা, এটা একটা মনে করো একটা ফাংশন, এই ফাংশনে যে কোনো দুইটা বিন্দু, এই জায়গায় বিন্দু, এখানে বিন্দু, এখানে একটা রেখা টানি, রেখা টানলে কি এই রেখাটা এই ফাংশন উপরে থাকলো না, সুতরাং কনভেক্স। যেমন এটা একটা ফাংশন, এখান থেকে যদি একটা রেখা টানি তাহলে এটা উপরে থাকতেছে কনভেক্স, এখানে একটা রেখা টানলে এটার উপরে থাকতেছে, এটা একটা কনভেক্স। তাহলে এখানে যতগুলো ফাংশন আছে সবগুলোই হলো কনভেক্স ফাংশন। এটা হলো ডেফিনেশন 2 অনুযায়ী কনভেক্সিটি টেস্ট। আচ্ছা, এখন আমরা দেখব ডেফিনেশন 3 অনুযায়ী। ডেফিনেশন 3 আমাদের বলতেছে যে একটা সেটের ক্ষেত্রে, এই যে মনে করো যে কোনো একটা সলিউশন সেট অথবা যে কোনো একটা সেট, ঠিক আছে, ফাংশনের সেট, ঠিক আছে, যেমন ধরো আমাদের অপটিমাইজেশনের ক্ষেত্রে সলিউশন সেট বের হতে পারে, এটা অসংখ্য ভ্যালুর একটা সেট, মানের একটা সেট। ঠিক আছে, এই সেটটা মনে করো এইরকম একটা ফাংশন জায়গার মধ্যে অবস্থিত, অর্থাৎ এটা যদি একটা গ্রাফ ধরি, গ্রাফের এই পয়েন্টগুলোতে মানে এমন ভাবে আছে যেটা একটা সরবস্তু তৈরি করে আছে এই সলিউশন সেটটা। ঠিক আছে, তাহলে আমি বলবো যে এই সেটটাকে কনভেক্স নাকি নন কনভেক্স। কিভাবে বুঝবো? তাহলে একটা সেট, a set C is convex if a line segment between any two points in সেট সি লাইস ইন সি, অর্থাৎ সহজ ভাষায় এই সেটের যে কোনো দুইটা পয়েন্টে আমি যদি একটা লাইন ড্র করি, যে কোনো দুইটা পয়েন্টে, যেমন ধরো আমি এই সেটের এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে আমি একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, তাহলে এই লাইনটা যদি সেটের বাইরে না বের হয়ে যায়, অর্থাৎ সেটের বাইরে যদি কোনোভাবে এটা বের হয়ে যায়, তাহলে এটা কনভেক্স না। যদি সেটের মধ্যেই থাকে তাহলে এটা 100% কনভেক্স। যে কোনো দুটো পয়েন্ট নাও, তুমি ধরো এই পয়েন্ট নাও, এই পয়েন্ট নাও, এখানে একটা লাইন ড্র করো, এটা সেটের মধ্যে আছে, তুমি এখানে এমন কোনো কম্বিনেশন খুঁজে বের করতে পারবা না যে কম্বিনেশনে তুমি লাইন ড্র করলে এটা সেটের বাইরে চলে যাবে। তুমি যেভাবেই ড্র করো না কেন, তুমি যেভাবেই ড্র করো না কেন, তুমি যে পদ্ধতিতেই ড্র করো না করো, 100% এটা সেটের মধ্যেই থাকবে, এটা কোনোদিন সেটের বাইরে যাবে না। ক্লিয়ার? সুতরাং এই ধরনের প্রবলেম যেটা আমরা এখানে দেখতেছি, এগুলো সবই হলো আমাদের কনভেক্স প্রবলেম। আবার এই সেটের ক্ষেত্রে দেখো, মনে করো এটাও একটা সলিউশন সেট। এখন এই সলিউশন সেটের এই দিক দিয়ে যদি তুমি লাইন ড্র করো তাহলে এটা সেটের মধ্যে থাকতেছে, এই দিক দিয়ে লাইন ড্র করো সেটের মধ্যে থাকতেছে, কিন্তু এখান থেকে যদি তুমি এখানে লাইন ড্র করো তাহলে এই যে কিছু অংশ সেটের বাইরে চলে যেতেছে, এই যে এইটুক সেটের বাইরে চলে যেতেছে। ঠিক আছে, এই যে এইটুক সেটের বাইরে চলে যেতেছে, সুতরাং এখানে এমন কোন কম্বিনেশন আছে যেখানে সেটের বাইরে লাইন চলে যায়, সুতরাং এটা কনভেক্স না। অর্থাৎ এখানে যদি কোনো না কোনো অপশন থাকে যেটা সেটের বাইরে লাইনটা চলে যেতেছে, তাহলে সেটা কনভেক্স হবে না। কিন্তু এখানে দেখো যেভাবেই তুমি লাইন ড্র করো কোনোভাবেই সেটের বাইরে সে যাবে না, সুতরাং এই চিত্রটা হলো কনভেক্স আর এই চিত্রটা হলো নট কনভেক্স। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। আমরা ইনশাআল্লাহ আমাদের নেক্সট পেজে যাই। তাহলে এটা কি, দি সেট অন দ্য লেফট ইজ কনভেক্স এন্ড দ্য সেট অন দ্য রাইট ইজ নট কনভেক্স। এটা কনভেক্স, এটা নট কনভেক্স, এটা বলা আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো
এই ডেফিনেশন থ্রি অনুযায়ী আমার এই চিত্রগুলো থেকে বুঝতে হবে কোনটা কনভেক্স কোনটা কনভেক্স না। A set C is convex if a line segment between any 2 point in C lies in C, অর্থাৎ আমাদের ওই টেস্ট করে বুঝতে হবে। যেমন এটা এইখানে যদি একটা লাইন ড্র করি তাহলে এটা সেটের বাইরে চলে যাবে, সুতরাং এটা নট কনভেক্স। এইখানে এই কম্বিনেশনে যদি আমি একটা লাইন ড্র করি তাহলে এটা সেটের বাইরে চলে যাবে, নট কনভেক্স। এই স্টার থেকে এই স্টারে যদি লাইন ড্র করি সেটের বাইরে যাবে, নট কনভেক্স। এখানে কোনোভাবেই সেটের বাইরে যাওয়া সম্ভব না, যেখানে লাইন ড্র করা সেটের মধ্যে থাকবে, এটা কনভেক্স। এখানে কোনোভাবেই সেটের বাইরে যাওয়া সম্ভব না, কনভেক্স। এই দুই পয়েন্টে লাইন ড্র করলে সেটের বাইরে চলে যেতেছে, সুতরাং নট কনভেক্স। এইখানেও আমাদের কোনোভাবে সেটের বাইরে যাওয়া সম্ভব না, সুতরাং কনভেক্স। এইখানে দুইটা পয়েন্টে লাইন ড্র করলে সেটের বাইরে যেতেছে, সুতরাং নট কনভেক্স। এই দুই পয়েন্টে ড্র করলে সেটের বাইরে চলে যেতেছে, সুতরাং নট কনভেক্স। এইখানে কোনো কম্বিনেশনই সম্ভব না যেখানে সেটের বাইরে চলে যাবে, সুতরাং এটা কনভেক্স। এই দুই পয়েন্টে লাইন ড্র করলে সেটের বাইরে চলে যায়, সুতরাং নট কনভেক্স। আর এটা হলো আমার কনভেক্স, এখানে এমন কোনো কম্বিনেশন সম্ভব না যেখানে সেটের বাইরে চলে যেতেছে, সুতরাং এটা হলো আমাদের কনভেক্স। এইভাবে আমাদের যে কোনো ফাংশনের আমরা যদি সেল সলিউশন সেটের ফাংশন দেখি, এই ফাংশনগুলো থেকে আমরা এই লাইন ড্র করে করে আমরা বুঝতে পারবো কোনটা কনভেক্স এবং কোনটা নন কনভেক্স। আচ্ছা, তাহলে আমরা কনভেক্স কি জিনিস, নন কনভেক্স কি জিনিস, এটা আমরা সহজে বুঝে গেলাম। আমাদের এখান থেকে এটা আমরা সহজে বুঝে গেলাম। এখন আমরা সলিউশন স্পেস কনভেক্স নাকি নন কনভেক্স এটা বের করতে পারবো, টাইপ অফ অবজেক্টিভ কনভেক্স নাকি নন কনভেক্স এটা আমরা বের করতে পারবো। এখন আমরা সলিউশন টাইপ দেখব, লোকাল নাকি গ্লোবাল অপটিমাম। ঠিক আছে, এন্ড কনভেক্সিটি নন কনভেক্সিটি সুবিধা অসুবিধা কি এটা আমরা সামনে আলোচনা করব। কনভেক্স হলে আমাদের কি সুবিধা, নন কনভেক্স হলে কি সুবিধা, এটা আমরা সামনে আলোচনা করব। তো এখন আমরা দেখব এটা লোকাল অপটিমাম নাকি গ্লোবাল অপটিমাম সেটা। হোয়াট ইজ লোকাল অপটিমাম, হোয়াট ইজ গ্লোবাল অপটিমাম, এটা এখন আমরা আলোচনা করে দেব। ঠিক আছে, গ্লোবাল ভার্সেস লোকাল, হোয়াট ইজ গ্লোবাল এবং হোয়াট ইজ লোকাল। আচ্ছা, এখন আমরা মনে করি ফাংশনের x ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা আমাদের দেয়া আছে। ঠিক আছে, একটা প্রবলেম দেয়া আছে। এই প্রবলেমের মিনিমাম ভ্যালু x এর মিনিমাম মানটা আমাদের বের করতে বলছে, মিনিমাইজ করতে বলছে। অর্থাৎ x ইকুয়াল টু এক্স স্কোয়ারের মিনিমাম ভ্যালুটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এখানে এটা যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে আসে আমাদের টোয়াইস এক্স সমান সমান আমরা বলতে পারি 0, ম্যাক্সিমাইজেশন মিনিমাম ভ্যালু বের করতে গেলে 0। এখান থেকে সলিউশন বের করতে পারি x ইকুয়াল টু কত, 0। সুতরাং দিস সলিউশন ইজ লোকাল অপটিমাম and it is also a global optimum. What is local optimum, what is global optimum? কোন একটা সলিউশন যেটা আমরা বের করতেছি সেটা যদি কোন একটা কার্ভের কোন একটা অংশের মিনিমাম হয় তাহলে সেটা হলো লোকাল মিনিমাম বা লোকাল অপটিমাম, লোকাল পয়েন্ট, লোকাল অপটিমাম। ঠিক আছে, আর যদি কোন একটা কার্ভের কোন একটা মিনিমাম ভ্যালুটা যদি সমস্ত কার্ভের মধ্যে মিনিমাম হয় তাহলে সেটা হলো গ্লোবাল মিনিমাম। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে বলি, মনে করো এটা একটা গ্রাফ। ঠিক আছে, এটা একটা গ্রাফ। তো এই গ্রাফের মধ্যে আমাদের এই যে পয়েন্টটা, ঠিক আছে, x ইকুয়াল টু 8, ঠিক আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো মিনিমাম ভ্যালু গ্রাফের। কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা হলো আমাদের লোকাল মিনিমাম। ঠিক আছে, এই গ্রাফটা যদি আরো আমরা ড্র করি তাহলে এমন কোনো ফ্লাকচুয়েশন থাকতে পারে যেটা এর চেয়েও মিনিমাম হতে পারে। ঠিক আছে, মনে করো কোন একটা গ্রাফ, সহজ ভাষায় যদি আমি বুঝি, একটা চিত্র আঁকাই। ঠিক আছে, মনে করো যেমন ধরো আগের পেজে আমি যাই, হ্যাঁ, এখানে মনে করো আমি এখানে একটা গ্রাফ প্লট করতেছি, এটা ধরো একটা গ্রাফ। ঠিক আছে, এখানে একটা ধরো গ্রাফ প্লট করছে। এই গ্রাফটার ক্যারেক্টার ধরে এমন যে ধরো এরকম কোন ক্যারেক্টার। ঠিক আছে, ঠিক আছে, এরকম কোন ক্যারেক্টার। ঠিক আছে, এখন ধরো এটা কি মিনিমাম পয়েন্ট, কোন একটা সলিউশনের এক্স এর মান বাড়াইলো, এটা মিনিমাম পয়েন্ট, এটাও তো একটা মিনিমাম পয়েন্ট। ঠিক আছে, এটাও একটা মিনিমাম পয়েন্ট। তো এটা একটা লুপ, এটা একটা লুপ। ঠিক আছে, এই লুপের সবচেয়ে মিনিমাম পয়েন্ট হলো এটা, তাহলে এটা হলো এই লুপের লোকাল মিনিমাম। ঠিক আছে,
এটা হলো আমাদের লোকাল সলিউশন। এই লুপের সবচেয়ে মিনিমাম পয়েন্ট কোনটা? এটা। তাহলে এটাও হলো এই লুপের লোকাল সলিউশন। এই লুপের মিনিমাম পয়েন্ট কোনটা? এটা। তাহলে এটা হলো এই লুপের লোকাল সলিউশন। এবার সমস্ত সলিউশনের মধ্যে মিনিমাম কোনটা? তাহলে এটা। তাহলে এইটা হলো আমাদের এই ফাংশনের গ্লোবাল মিনিমাম। ঠিক আছে, এটা হলো আমাদের গ্লোবাল। এটা হলো আমাদের গ্লোবাল। ক্লিয়ার? এটা হলো গ্লোবাল। আর এগুলো সবই হলো আমাদের কি? এটা আমাদের লোকাল। ঠিক আছে, এগুলো হলো আমাদের সবই লোকাল। তাহলে লোকাল অপটিমাম হলো আমাদের এগুলো, আর এটা হলো আমাদের গ্লোবাল অপটিমাম। ক্লিয়ার? ঠিক আছে, আমরা যদি এটুকু বুঝে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের সামনের লেকচারগুলো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা পরের আরেকটা এক্সাম্পল দেখি। মনে করি এখানে একটা ফাংশন আছে f of x equal to x cube minus 17x square plus 80x minus 100। এখন এটার মিনিমাম ভ্যালু বের করতে হবে। মিনিমাইজেশন করার জন্য ফর্মুলা কি? আমাদের এই যে ম্যাক্সিমা মিনিমা যে ম্যাথ আমরা করছি সেখান থেকে আমরা এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান 0 ধরব, 0 ধরে সলিউশন বের করব, তাই না? এটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে করার কথা এই ধরনের ম্যাথ। তো ফার্স্ট ডেরিভেটিভ বের করে আমি এখন সলিউশন বের করব। সলিউশন আমার দুইটা আসছে, x = 3.33 এবং আরেকটা আসছে আমাদের x = 8। তাহলে এর ভ্যালু আছে x এর দুইটা, একটা 3.33 এবং x = 8। এই দুইটা ভ্যালুর মধ্যে হুইচ ইজ দ্য বেস্ট সলিউশন? সবচেয়ে বেস্ট সলিউশন কোনটা? এন্ড ইজ দ্য বেস্ট সলিউশন দি গ্লোবাল সলিউশন? এই বেস্ট সলিউশনটা কি গ্লোবাল সলিউশন? এখন এখন এর মধ্যে আমাদের সবচেয়ে বেস্ট সলিউশন কোনটা হবে আমরা দেখি। এখন f of x এর কোন মানের জন্য, x এর কোন মানের জন্য এই ফাংশনটা সবচেয়ে মিনিমাম হবে এটা আমার খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখন তাহলে আমাদের এটা আবার দেয়া আছে, আমাদের এখানে দুইটা মান আছে। এখন এর মধ্যে সবচেয়ে গ্লোবাল সলিউশন কোনটা এটা খুঁজে বের করতে হবে। বেস্ট সলিউশন এখানে কোনটা f of x এর? এই গ্রাফটা আমরা দেখি। এই গ্রাফটা আমরা দেখতেছি যে এটা যদি আমি একটা গ্রাফ প্লট করি ম্যাথল্যাবে তাহলে এরকম একটা গ্রাফ পাবো। এই গ্রাফে আমরা দেখতেছি এখানে এই যে x = 8, x এর মান যে 8 আসছে, x = 8 এর মানে আমাদের এই ফাংশনটা মিনিমাম। ঠিক আছে, এটা হলো, সুতরাং বেস্ট সলিউশন হলো এর মধ্যে x = 8। ঠিক আছে, ইজ দ্য বেস্ট সলিউশন দি গ্লোবাল সলিউশন? এই বেস্ট সলিউশনটাই কি গ্লোবাল সলিউশন? নো, ইট ইজ আনবাউন্ডেড। না, এটাই আমাদের গ্লোবাল সলিউশন না। এখানে দেখো, এখানে কিন্তু আরো মিনিমাম ভ্যালু আছে। এই যে দেখো 1 এর পরে নিচে নেমে গেছে ফাংশনটা, সুতরাং এটা তো মিনিমাম না, আরো তো মিনিমাম আছে। আবার এখানে যদি তুমি গ্রাফ প্লট করতে থাকো ম্যাথল্যাবে যদি প্লট করো দেখবা এটা আনবাউন্ডেড। এমন একটা সিচুয়েশন আসবে যেটা দেখা যাবে যে এটা মিনিমাম না, এটা আনবাউন্ডেড সিচুয়েশনে চলে যাবে। এই গ্রাফটা যদি আমি প্লট করি ম্যাথল্যাবে, এখানে তো অল্প একটু দেওয়া আছে। ঠিক আছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি যে এটা বেস্ট সলিউশন না, এটা আমাদের গ্লোবাল সলিউশন না। এই x = 8 এটা হলো আমাদের লোকাল সলিউশন। কিন্তু এখানে তো দুইটা অপশন ছাড়া আর কোনো অপশনই নাই, তাই না? সুতরাং এটা কনভেনশনাল যে পদ্ধতি, এখান থেকে আমি এখানে গ্লোবাল সলিউশন পাইতাছি না, এখানে আমি লোকাল সলিউশন পাইতাছি। লোকাল সলিউশন আসতেছে x = 8, যেটা আমাদের এখানে বেস্ট সলিউশন, কিন্তু এটা কোনো গ্লোবাল সলিউশন না। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কনভেক্সিটি এন্ড গ্লোবাল ভার্সেস লোকাল অপটিমা। এখন আমরা যখন কোনো একটা ফাংশন নিয়ে কাজ করব, কোনো একটা ফাংশনের যখন মিনিমাম ভ্যালু বের করব, অর্থাৎ আমরা যদি সেই ফাংশনের গ্লোবাল অপটিমাম সলিউশন বের করতে যাই ডিফারেন্সিয়েশন করে অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বের করে, যদি আমরা কিছু আগে দেখলাম এইভাবে যদি আমি কোনো একটা ফাংশনের গ্লোবাল মিনিমাম ভ্যালু বের করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেই ফাংশনের উপরে আমাদের কিছু রিকোয়ারমেন্ট, অর্থাৎ সেই অবজেক্টিভ ফাংশনের উপরে আমাদের কিছু রিকোয়ারমেন্ট ইম্পোজ করতে হবে, কিছু শর্ত ইম্পোজ করতে হবে। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা ফাংশন আনবাউন্ডেড হতে পারে, আনবাউন্ডেড যাতে না হতে পারে এই জন্য কি করতে হবে, সেই ফাংশনের কিছু শর্ত ইম্পোজ করে দিতে হবে। অর্থাৎ এটা এত হইতে পারবে না, এত বেশি হইতে পারবে না, তাহলে এটা আনবাউন্ডেড হয়ে যেতেছে, এরকম কিছু কন্ডিশন আমাদের ইম্পোজ করতে হবে। তা না হলে ফাংশনটা আনবাউন্ডেড হইতে পারে। আর আনবাউন্ডেড হয়ে গেলে আমরা সেখানে আর
গ্লোবাল সলিউশন খুঁজে বের করব না। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম আমাদের আনবাউন্ডেড একটা সিগন্যাল হয়ে গেছিল যেখানে আমি গ্লোবাল সলিউশন খুঁজে বের করতে পারিনি। সুতরাং এখানে এই প্রবলেমগুলো যাতে না হয় এই জন্য আমাদের কিছু এখানে শর্ত কিছু কিছু পরিমাণ আমাদের কন্ডিশন আমাদের এখানে ইম্পোজ করতে হবে। একই সাথে উই উইল অলসো নিড টু ইম্পোজ সাব রিকোয়ারমেন্ট অন দ্য ফিজিবল সেট এস। এই ফিজিবল সেট এস এর মধ্যেও আমাদের কিছু নিড টু ইম্পোজ সাব রিকোয়ারমেন্ট অন দ্য ফিজিবল সেট এস, আমাদের এখানেও কিছু শর্ত উল্লেখ করতে হবে, ঠিক আছে, যেটা আমাদের সলিউশন স্পেসের মধ্যে থাকবে। এই কন্ডিশনগুলো এমন হবে না যেন এটা সলিউশন স্পেসের বাইরে চলে যায়, অর্থাৎ যে সম্ভাব্য যে সলিউশন সেট এই সলিউশন সেটের বাইরে যেন এই কন্ডিশনগুলো না চলে যায়, সেখানে আমাদের কিছু কন্ডিশন উল্লেখ করতে হবে। যেমন ধরা উল্লেখ করি, এখানে একটা অবজেক্টিভ আছে ফাংশন অফ এক্স, মনে করো এটা একটা ফাংশন, এটা একটা মিনিমাইজ করতে হবে এই ফাংশনটাকে। তাহলে এই ফাংশনটা যেন আনবাউন্ডেড না হয়ে যায় এই কারণে আমি এখানে কিছু কনস্ট্রেইন, একে বলা হয় কনস্ট্রেইন, ঠিক আছে, বা লিমিটেশন। আমরা এখানে একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট এবং একটা আনইকুয়ালিটি কনস্ট্যান্ট আমি এখানে দিছি। ইকুয়ালিটি কনস্ট্যান্ট হলো সমতা, যেমন h অফ x ইকুয়াল টু c, এখানে একটা শর্ত জুড়ে দিছি। আর এখানে g অফ x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু b, এটা একটা শর্ত জুড়ে দিছি। ফাংশন অফ x, h অফ x, g অফ x এগুলো সবই হলো ভেক্টর রাশি, ঠিক আছে। এখানে আমি কিছু ফিজিবল সেট এখানে আমি দিছি। তাহলে এখানে যদি ফিজিবল সেট আমার হয় s, তাহলে এই x এর মানগুলো অবশ্যই আমাদের এই ফিজিবল সেট বা সলিউশন সেটের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কোন একটা অবজেক্টিভ, এই অবজেক্টিভের সাথে আমাদের কিছু শর্ত বা কনস্ট্যান্ট জুড়ে দিতে হবে। এই কনস্ট্যান্টগুলো সবগুলোই আমাদের অবশ্যই ফিজিবল সেটের মধ্যে থাকতে হবে, অর্থাৎ এখানে x is belongs to set of s, অর্থাৎ ফিজিবল সেটের সেট s, ঠিক আছে, বা সলিউশন সেটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। কোন একটা ফাংশনের সলিউশন সেট মানে কি, এই ফাংশনের যতগুলো আউটপুট হতে পারে সবগুলো একটা সেট। তাহলে এই ফাংশনগুলোর এমন ভাবে কনস্ট্যান্ট সেট করতে হবে যেন এগুলোর এই x এর মানটাই সলিউশন সেটের মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এইভাবে যখন আমরা কোনো কনস্ট্যান্ট লাগাবো, এখন এই প্রবলেমটাকে যখন আমরা সলভ করব, এই প্রবলেমটা আমাদের দুই রকম হতে পারে, একটা হলো কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম, একটা হলো নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম। কনভেক্সের জন্য এক ধরনের প্রোগ্রামিং প্রবলেম ইউজ করা হয়, নন কনভেক্সের জন্য আরেক ধরনের প্রোগ্রামিং প্রবলেম ইউজ করা হয়। যদি কোনো একটা ফাংশন f of x এবং এর যে একটা সলিউশন সেট আছে s, ঠিক আছে, এই দুইটাই যদি আমার কনভেক্স হয় দেন আমরা বলতে পারি এই প্রবলেমটা হলো কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম, অর্থাৎ সলিউশন সেট s এবং অবজেক্টিভ ফাংশন fx এই দুইটাই যদি কনভেক্স হয় তাহলে আমরা বলতে পারি এই প্রবলেমটা হলো কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম। আবার যদি দুইটার মধ্যে যে কোনো একটা যদি আমাদের নট কনভেক্স হয়, অর্থাৎ নন কনভেক্স হয়ে যায়, তাহলে আমাদের এই প্রবলেমটা হলো নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম। অর্থাৎ যদি f of x নট কনভেক্স হয় অথবা s নট কনভেক্স হয়, তাহলে আমাদের যে কোনো একটা নন কনভেক্স হইলেই আমাদের এটা হলো নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম। তাহলে এটাকে আমাদের নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি, এখন আমরা দেখব কনভেক্স এবং নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেমের আমাদের সুবিধা অসুবিধা, ঠিক আছে। এখন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেমের একটা সুবিধা হলো যে কোনো একটা কনভেক্স প্রোগ্রামিং প্রবলেম এর ক্ষেত্রে আমরা যে সলিউশনটা পাই, ফাইনালি যে লোকাল সলিউশনটা পাই, অর্থাৎ লোকাল অপটিমাম সলিউশন যেটা পাই, সেটাই হলো তার গ্লোবাল অপটিমাম সলিউশন। অর্থাৎ কনভেক্স প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে আমাদের লোকাল অপটিমাম ইজ ইকুয়াল টু গ্লোবাল অপটিমাম সলিউশন, অর্থাৎ লোকালটাই গ্লোবাল, এখানে আলাদা কিছু নাই, ঠিক আছে। অর্থাৎ এখানে হয়তো একটা লোপ আছে একটা ফাংশন, এই জন্য এটা হলো আমাদের কনভেক্স, ঠিক আছে। ইফ উই হ্যাভ এ মেথড অফ ফাইন্ডিং এ লোকালি অপটিমাম সলিউশন, দ্যাট মেথড অলসো ফাইন্ডস ফর আস দি গ্লোবাল অপটিমাম সলিউশন। তাহলে যদি কোনো একটা মেথড ইউজ করে লোকাল অপটিমাম সলিউশন পাই, আমাদের সেই মেথড দিয়ে আমাদের সহজেই এটা গ্লোবাল অপটিমাম সলিউশন আমরা রিচ করতে পারি, ঠিক আছে। এখন এই নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেমের একটা সলিউশন হলো এখানে আমাদের লোকাল অপটিমাম সলিউশন আর গ্লোবাল অপটিমাম সলিউশন আলাদা। লোকাল অপটিমাম মানে গ্লোবাল অপটিমাম না। সুতরাং এই মেথড দিয়ে আমরা যদি লোকাল অপটিমাম সলিউশন পাই, এটা আমাদের গ্লোবাল অপটিমাম সলিউশনকে এনশিওর করে না। অর্থাৎ
ডাজ নট নেসেসারিলি ফাইন্ড দি গ্লোবাল অপটিমাল সলিউশন। কোন একটা লোকাল অপটিমাল সলিউশন বাইর হলেই এটা আমাকে নেসেসারিলি গ্যারান্টি দেয় না যে সেটা গ্লোবাল অপটিমাল সলিউশন বের হয়েছে। সুতরাং কনভেক্স নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেমটাই একটু কমপ্লেক্স। এই কারণে আমাদের এখানে আমাদের গ্লোবাল অপটিমামের জন্য আলাদা প্রসেস ফলো করতে হয়, যাতে আমরা গ্লোবাল অপটিমাল সলিউশন এখান থেকে বের করতে পারি নন কনভেক্স প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আমাদের এই লেকচারের এই পার্ট এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট পার্টে এই আনকনস্ট্রেইন অপটিমাইজেশন প্রবলেম কীভাবে সলভ করে এগুলো নিয়ে আলোচনা করব। কনস্ট্রেইন অপটিমাইজেশন প্রবলেম কীভাবে সলভ করে সেগুলো নিয়েও ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ইনশাল্লাহ।